আচ্ছা 10টা মিনিট লেট করে আসলাম, আমি একটু দুঃখিত। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো আমরা শুরু করতেছি। হ্যাঁ, তোমরা সব সিলেবাসের ক্লাসই পাবা, বাট এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো দেখা যাবে তোমাদের খুবই কম পাওয়া যাবে। এনিওয়ে, তো আমি খুব অল্প সময়ের মধ্যে শুরু করে দিচ্ছি, সবাই চলে আসলি। ওকে, একটু সবাই জয়েন হয়ে যাক, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। একটু সবাইকে একটু মেনশন টেনশন করে দাও, যারা ক্লাসগুলো করে নিয়মিত, বা তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমি চাই, যেহেতু আমরা এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো শুরু করব, নরমালি তুমি সব জায়গায় হচ্ছে শর্ট সিলেবাসের ক্লাস পাবা, বাট আমরা তোমাদেরকে চাচ্ছি যে এক্সট্রা সিলেবাস থেকে যে 2-4টা কোশ্চেন আসে, সেগুলো যাতে তোমরা খুব অল্প, এই যে একটা চ্যাপ্টার নিয়ে আসছে, এই চ্যাপ্টারে আমরা সবকিছু পড়াবো না, বাট এই চ্যাপ্টারের মধ্যে মেইন যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, তুমি জাস্ট ক্লাসটা দেখবা, দেখার পর বুঝতে পারবা যে এমন একটা প্রতিষ্ঠানে ক্লাস করতেছি যেখানে ফ্রি ক্লাসগুলো কতটা গুরুত্ব দিয়ে, কতটা ডেডিকেশন দিয়ে আমরা ক্লাসগুলো নিই। এটা জাস্ট তুমি এই ক্লাসটা করার পর তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা। বুঝছো? আমি তোমাদেরকে বরাবরই বলে থাকি যে ভাই, আমার কাছে কোনো কিছুই তোমার ফ্রি আর পেইড বলতে কিছু না। আমি যেটা ক্লাস নিব, তোমাদেরকে কথা দিব, সেটা এই অসমিয়ামের প্রত্যেকটা শিক্ষক যেটা কথা দিব, সেটা ফ্রি হোক বা পেইড হোক, ডাজন্ট ম্যাটার, সেটা আমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তৈরি করব। ঠিক আছে? একটু ফ্রেন্ডদেরকে সবাই একটু মেনশন টেনশন করে দাও, যাতে করে সবাই মিলে আমরা হচ্ছে কি এই এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো আমরা খুব গুছানো ওয়েতে তোমাদের সাথে আমরা করতে পারি। আমি একটু শেয়ার করে দিই আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে। আমি চাই সব স্টুডেন্টরাই যাতে এই বেনিফিটটা পায়, কারণ আমি জানি যে এই জায়গাটা, এই একটা জায়গা যে এক্সট্রা সিলেবাস, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা হয়তো বা অনেক বেশ কিছুদিন আগে পরে আসছে, বাট বাকিদের ক্ষেত্রে তোমার এই এক্সট্রা সিলেবাস পাওয়াটা খুবই দুষ্কর বলা চলে, বিশেষ করে অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, তুমি মেডিকেলের জন্য পরে আসছো, বাট ভাই তুমি তো এখন চট্টগ্রামের জন্য, সো তুমি একটু খুঁজো, চারপাশে খুঁজে দেখো যে চট্টগ্রামের জন্য এক্সট্রা সিলেবাসের ক্লাস কোন জায়গায় হচ্ছে। ইনশাল্লাহ আমি সেই সাহসটা নিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, শুধু আমি একা না, কালকে তোমাদের ফিজিক্স ক্লাসও হবে, মানে সবগুলা চ্যাপ্টারে আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে যাতে আমি শেষ করে দিতে পারি। আচ্ছা, যারা আসছো সবাই আশা করি লাস্ট পর্যন্ত ক্লাসটা করবা, একদম সুন্দরভাবে, ভাই সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়ে আসছি ক্লাসটা। তো আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে এক্সট্রা সিলেবাসের ক্লাস। তো এক্সট্রা সিলেবাস থেকে আমি যেটা খেয়াল করে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার এক্সট্রা সিলেবাস থেকে মোটামুটি ভালো সংখ্যক কোয়েশ্চেন আসে। মোটামুটি বলতে কি, তোমার বলতে গেলে বায়োলজির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 4টার মতো কোয়েশ্চেন তুমি ইনশাল্লাহ এক্সট্রা সিলেবাস থেকে পাবা। এখন তুমি ভাবতেই পারো যে ভাইয়া এখানে 25টা মার্কের মধ্যে আমার 4টা মার্ক আমার না হইলেই তো হয়ে গেল, বাট দেখো তুমি যখন পরীক্ষাটা দিয়ে আসবা, পরীক্ষাটা দিয়ে আসার পর তুমি ঠিক বুঝতে পারবা যে এই 4 মার্কের গুরুত্বটা কতটুকু ছিল। ইনশাল্লাহ ভাইয়ার ক্লাসগুলো করো, বায়োলজি 4 মার্ক পাবা, কেমিস্ট্রি যদি 1-2-3 মার্ক যদি আসে এক্সট্রা সিলেবাস থেকে সেগুলোও পাবা, ফিজিক্সের যে এক্সট্রা সিলেবাস আছে সেগুলো ইনশাল্লাহ তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। বাংলা ইংরেজি তো তোমাদের জন্য রেগুলার ভিডিও ইনশাল্লাহ চলে আসবে কালকে পরশু থেকে, সো টেনশনে কিচ্ছু নাই। অসমিয়ামে আসতো মানে তোমার সবকিছু এখানে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, শর্টের বাইরে বায়োলজি কোনগুলো গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শর্টের বাইরে যদি আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কথা বলি, তাহলে সেখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সমন্বয় নিয়ন্ত্রণ এবং হচ্ছে কি বর্জ্য ও নিষ্কাশন। সমন্বয় নিয়ন্ত্রণ থেকে তুমি নিশ্চিত কোশ্চেন পাবা, যেটা ক্লাসটা হচ্ছে কি আমরা আগামীকালকে করবো। ঠিক আছে? সমন্বয় নিয়ন্ত্রণের ক্লাসটা আমরা আগামীকাল করবো, আর তোমার যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা অল্প অল্প করে দেখবো। বর্জ্য নিষ্কাশন থেকেও আমি সেকেন্ড ইম্পর্টেন্সের মধ্যে আমরা রাখতে পারি এটা, যদিও লাস্ট ইয়ারে কোনো কোশ্চেন এখান থেকে আসে নাই, বাট আশা করা যাচ্ছে যে তোমার এই বছর ইনশাল্লাহ যদি চলে আসতেও পারে এখান থেকে। আর সমন্বয় থেকে তুমি কোশ্চেন পাবাই, নিশ্চিত থাকো। বুঝছো? সমন্বয় থেকে তুমি নিশ্চিত কোশ্চেন ইনশাল্লাহ পাবা। ওকে, আমরা শুরু করি। এনিওয়ে, তো দেখো আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে বর্জ্য নিষ্কাশন, জীববিজ্ঞান এক্সট্রা সিলেবাস। খুব কিউট কিউট দুইটা আমরা কি রাখছি, এটা কিট দিকে রাখছি, তাই না? আচ্ছা, আমি বাইরে বুঝতে, আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ওকে, চলো শুরু করি। হ্যাঁ, আচ্ছা,
প্রথমতে যাব হচ্ছে কি আমরা টপিক অ্যানালাইসিস। খুবই ভাই মন দিয়ে স্লাইডটা তৈরি করা হচ্ছে, আমার এত ভালোবাসা দিয়ে স্লাইডগুলো তৈরি করছি, এগুলো আমি নিজে তৈরি করছি, কারণ এক্সট্রা সিলেবাস তো আমি কাউকে তৈরি করাতে পারি না। এনিওয়ে, তো আমরা হচ্ছে প্রথমত যাব হচ্ছে কি এই টপিকগুলো অ্যানালাইসিস করব। আমরা এই চ্যাপ্টারটাকে আমি তোমাদেরকে 3টা পার্টে পড়াবো, 3টা পার্টই আজকে হবে, বাট আমি চ্যাপ্টারটাকে 3টা পার্টে ভাগ করে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন জায়গাগুলো বেশি পড়লে তোমার কোশ্চেন আসবে। আর আমি যদি তোমাকে এখানে একটা বইয়ের পিডিএফ ধরায় দিয়ে আমি দাগায় পড়াইতাম, তখন আসলে তুমি এটা বুঝতে না যে ভাই কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কোশ্চেন আসে। বাট আমার স্ট্র্যাটেজি হচ্ছে ভিন্ন, আমি তোমাদেরকে আগে দেখাবো হচ্ছে তোমার এখানে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। তো প্রথমত আসো মানব রেচনতন্ত্র, যেটা হচ্ছে কি রেচনতন্ত্র নিয়ে যে বেসিক পড়াশোনাগুলা। এখান থেকে দেখো আমাদের চট্টগ্রামে 20-21 আসছে, 18-19 কয়বার আসছে, 2টা আসছে কোশ্চেন এখান থেকে, 16-17 আসছে, 12-13 আসছে, 11-12 আসছে। তাহলে খেয়াল করে দেখো এখানে সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমার এই মানব রেচনতন্ত্র থেকে। কোত্থেকে বেশি কোশ্চেন আসে? মানব রেচনতন্ত্র, অর্থাৎ যেখানে তোমার বৃক্কের পরিচিতি, বিশেষ করে বৃক্কের যে গঠনটা আছে না, বৃক্কের গঠন, বৃক্কের পরিচিতি, নেফ্রন, এই জায়গা থেকে কোশ্চেন আসেই। যদি এখান থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তাহলে 90% শিওর থেকে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। সেকেন্ডলি আসো আমাদের রেচন শারীরবৃত্ত, অর্থাৎ এখানে কিভাবে মূত্র উৎপাদন হচ্ছে, কিভাবে তোমার অর্নিথিন চক্রটা হচ্ছে, এখানে অল্প কিছু পড়াশোনা আছে। এখান থেকে তোমার 12-13 আসছে, 10-11 আসছে, 9-10 সেশন আসছে। তার মানে আমরা বলতে পারি এই পার্টটা এখানে একটু লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ এইসব মূত্র নিয়ে পড়াশোনা, তারপর হচ্ছে কি তোমার রেচন বর্জ্য নিয়ে পড়াশোনা, এগুলো বলা চলে কি আমাদের লেস ইম্পর্টেন্ট একটা তোমার অংশ হচ্ছে কি এটা। তারপর লাস্ট হচ্ছে বৃক্কের রোগ। তো বৃক্কের রোগ না বলে আমি এখানে বলতে পারি কি বৃক্কের সমস্যা যেগুলো আছে। তো সমস্যা বলতে এখানে কি, তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেটস আছো তোমরা জানো যে এখানে কি করে, বৃক্ক বিকল হওয়ার একটা ব্যাপার আছে। তো বৃক্ক বিকলটা কেন হচ্ছে, বৃক্ক বিকলের পর কি করা হচ্ছে, ডায়ালাইসিস করা হচ্ছে। তো ডায়ালাইসিস থেকে একটু অংশ আছে, এবং কি সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে কি তোমার কিডনি যে তোমার বৃক্ক প্রতিস্থাপন যেটাকে বলা হয়, তো বৃক্ক প্রতিস্থাপনটা ইম্পর্টেন্ট আছে। তো আমরা যদি ওভারঅল বলি ভাই, তোমার যদি বেশি প্যারা লাগে তুমি অন্তত এই পার্টটা করে চলে যাও। এই পার্টটা থেকে ইনশাআল্লাহ যদি কোশ্চেন আসে এই চ্যাপ্টারে, তাহলে এই পার্ট থেকে ভাইয়া এখান থেকে বেশি কোশ্চেন ইনশাআল্লাহ চলে আসবে। তো আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট, একদম ইচ এন্ড এভরি স্টুডেন্ট যাতে লাস্ট পর্যন্ত এই ক্লাসটা করে যাও। খুব কষ্ট করে স্লাইডগুলো বানানো এবং কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে সুন্দরভাবে চলে যাব টপিক অ্যানালাইসিস এর পর টাইপ নাম্বার 1 এ। তো আমরা এখন টাইপ নাম্বার 1 পড়ব, যেই টাইপে আছে হচ্ছে ভাইয়া এখানে মানব দেহের রেচনতন্ত্র। ঠিক আছে, তো মানব দেহের রেচনতন্ত্র তোমরা অলরেডি দেখছো যে এই পার্ট থেকে আমাদের কত সালে কোশ্চেন আসছে, এই যে এখানে অ্যানালাইসিসটা দেওয়া আছে। এবং তোমাদেরকে আমি টেলিগ্রামে হচ্ছে আমি স্লাইডটাও তোমাদেরকে প্রোভাইড করে দিব, যাতে করে তোমরা স্লাইডটা দেখেও ইনফোগুলো মনে রাখতে পারো। ঠিক আছে ভাইয়া, সবাই ওকে? সবাই রেডি? একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন টেনশন দিও, ক্লাসে প্রয়োজন একটু রিয়েক্ট দিও, তাহলে তোমার বন্ধুরাও ক্লাসে চলে আসবে। কারণ রিয়েক্ট পড়ে গেলে তোমার বন্ধুদের কাছে চলে যাবে, তাহলে সবাই মিলে ক্লাসটা করলে আশা করি ভাইয়ের কষ্টটা সার্থক হবে। আচ্ছা, তো শুরুতে ভাইয়া দেখো, আচ্ছা শুরুতে খুবই সুন্দর একটা ছবি দিয়ে রাখছি, এনিওয়ে এটা দেখে কেউ আবার মিম টিম বানায় না। আচ্ছা, তাহলে প্রথমত আসো আমাদের মানব দেহের রেচনতন্ত্র থেকে কি। রেচন জিনিসটা কি ভাইয়া? রেচন জিনিসটা হচ্ছে মানুষকে তুমি একটা কি হিসেবে ধরলা, মেশিন হিসেবে ধরলা। মানুষ কি একটা মেশিন। তো তুমি যখন একটা মেশিন চালাবা, সেই মেশিনটার ক্ষেত্রে তোমার যে মেশিনের যে ফাংশন গুলো তৈরি হবে, ফাংশন গুলোর পরে এখানে কিন্তু এক্সট্রা জিনিসগুলো তৈরি হবে, বাই প্রোডাক্ট গুলো তৈরি হবে। এই বাই প্রোডাক্ট গুলাকে আমরা কি করব, আমাদের বডি থেকে বা মেশিন থেকে আমরা কি করব, এক্সক্রিশন করব, অর্থাৎ কি বাইরে ফেলে দিব। এটাকে বলা হচ্ছে কি রেচন। যেমন তুমি যখন করো, আমরা যখন তোমার একটা পাওয়ার টিলার চালাই, তো পাওয়ার টিলারের মধ্যে আমরা কি করব, এখানে তোমার তেল দেওয়া হয়। তো তেল দিলে তোমার কি হয়, একটা ধোঁয়া চলে যায় না, তার মানে কি এটা হচ্ছে তার রেচন। অর্থাৎ মানুষের ক্ষেত্রেও এজ এ হিউম্যান বিং আমরা কি খাচ্ছি, খাবার খাচ্ছি অনেক কিছু। তো খাবার থেকে মূলত আমরা কি পাচ্ছি, খাবার থেকে হচ্ছে কি মূলত আমরা কার্বোহাইড্রেটস পাচ্ছি, তারপর কি পাচ্ছি আমরা প্রোটিন থেকে কি পাচ্ছি, অ্যামিনো অ্যাসিড পাচ্ছি, লিপিড থেকে কি পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, তারপর কি পাচ্ছি, ভিটামিন পাচ্ছি, তারপর হচ্ছে তোমার কি খনিজ লবণ, এবং হচ্ছে কি আমাদের পানি পাচ্ছি। তো এই যে তোমার 6 ধরনের খাদ্য। এখন তুমি চিন্তা করো, তুমি একটা ফল খাইলা, এই ফলের মধ্যে আছে কি ভাইয়া, ভিটামিন আছে। তো এই ভিটামিনটা তোমার শুধুমাত্র রাখবে, রাখার যে উচ্ছিষ্ট অংশটা সেটাতে বের করে দিবা, এটার নাম হচ্ছে কি রেচন প্রক্রিয়া। বুঝাইতে পারলাম সবাইকে? তাহলে এই জিনিসটা হচ্ছে কি ভাইয়া এখানে রেচন তোমার প্রক্রিয়াটা। তাহলে এখানে সুন্দর করে বলা আছে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থেকে, বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। তো এখানে নাইট্রোজেন গঠিত রেচন বর্জ্য বলতে আমরা কি বোঝাচ্ছি, নাইট্রোজেন গঠিত রেচন বর্জ্য বলতে বোঝাচ্ছি আমরা কি অ্যামোনিয়াকে বোঝাচ্ছি। অ্যামোনিয়া অথবা আমরা বলতে পারি কি ইউরিয়াকে বলতে পারি, অ্যামোনিয়া অথবা কি ইউরিয়া। তার মানে রেচনের ক্ষেত্রে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলা। তাহলে দেখো এখন এই জায়গাগুলো থেকে কোশ্চেন ভালোই আসতে পারে যে প্রধান রেচন অঙ্গ কি। এটা আমাদের পাগলেও পর্যন্ত জানে যে তোমার প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি আমাদের কোমরের দুই পাশে দুইটা কি আছে, কিডনি বা বৃক্ক আছে। তাহলে আমাদের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে কি কিডনি বা বৃক্ক। এখন এই প্রধান রেচন অঙ্গের মধ্যে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে ফোকাস করে বা কোন জিনিসটা হচ্ছে কি তোমার প্রধান রেচন পদার্থ। তাহলে দেখো প্রধান রেচন পদার্থ হচ্ছে আমি কি বলছিলাম যে
তোমার অ্যামোনিয়া নাইট্রোজেন ঘটিত। তার মানে কি যে বর্জ্যগুলো আমাদের এখানে প্রধান রেচন পদার্থ সেগুলো হচ্ছে কি তোমার সাধারণত নাইট্রোজেন ঘটিত। তাহলে কি কি হইতে পারে এখানে, যেমন ভাইয়া খেয়াল করো এখানে কি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, অ্যামোনিয়া আছে, তারপর কি আছে ইউরিয়া আছে। তোমরা ইউরিয়া সংকেতটা একটু মনে রাখবা NH2CO NH2। তারপর কি ইউরিয়ার সাথে মিল রেখে কি ইউরিক অ্যাসিড এবং কি ইউরিক্রোম। এই যে ইউরিক্রোম যে জিনিসটা আছে এটা হচ্ছে কি তোমার কি রঞ্জক পদার্থ। অর্থাৎ আমাদের মূত্রের যে তোমার আমাদের রেচনের যে রঞ্জক পদার্থটা আছে এই রঞ্জক পদার্থটা হচ্ছে কি ইউরিক্রোম। তাহলে মনে রাখবা ক্রোম, ক্রোম কোত্থেকে আসছে, ক্রোমা থেকে আসছে শব্দটা। তাহলে ক্রোম শব্দটা কোত্থেকে আসছে বলো তো দেখি ভাইয়া, ক্রোমা শব্দটা থেকে আসছে। তাহলে ক্রোমা মানে কি আমরা জানি কি হচ্ছে তোমার রং, ক্রোমা মানে কি মনে রাখবো আমরা রং মনে রাখবো। তাহলে ইউরোক্রোম মানে হচ্ছে কি তোমার রেচনের যে কালারটা সেটা হচ্ছে কি তোমার ইউরোক্রোম। যদি বলা হয় মূত্রের রং কেন হলুদ হয় তখন কি বলতে পারবা, এখানে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকে। ক্লিয়ার সবাই? ঠিক আছে, এই উল্টোপাল্টা কমেন্ট না করে অ্যাপ্লিকেশন কে করছো না করছো কি করছো না করছো এগুলো এখানে কথা না, ক্লাস করবা মনোযোগ দিয়ে শেষ। তাহলে এই যে একটা প্রক্রিয়া এটা হচ্ছে কি রেচন প্রক্রিয়া। তাহলে সবাই একটা থামস আপ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে খুব কিউট বাচ্চারা, তাই না? আচ্ছা, তাকে আমি এখানে কি করলাম তোমাদের সবার সামনে উপস্থাপন করে দিলাম। এনিওয়ে, আচ্ছা ইউরেটার কি আমরা এগুলো সময় সময় যাচ্ছি তোমাদেরকে একদম সিরিয়ালি বোঝাচ্ছি। ওকে, তাহলে আমরা রেচন জিনিসটাকে আমরা বেসিক একটা ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আসো ভাইয়া রেচন প্রক্রিয়া। এখন দেখবো কি আমরা রেচন প্রক্রিয়া। তাহলে রেচন প্রক্রিয়াটা আসলে কিভাবে হচ্ছে? আমরা তো জানলাম যে আমাদের শরীরের মধ্যে অ্যামোনিয়া, তারপর কি ইউরিয়া, এই যে ইউরিক অ্যাসিড এগুলো হচ্ছে কি আমাদের রেচন পদার্থ। বাট এখন এই রেচন পদার্থগুলো আমি কিভাবে শরীর থেকে বের করব? তো বের করার জন্য এখানে দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে কি রেচন তন্ত্রের মাধ্যমে। তো রেচন তন্ত্র বলতে কি বোঝায়, যেমন আমাদের বৃক্কের সাথে রিলেটেড যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে কি রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্রের মাধ্যমে একটা প্রক্রিয়া হতে পারে। এখানে রেচন তন্ত্রের মধ্যে টোটাল 80 ভাগ। একটু কথাটা মনে রাখবা, আমরা জানি যেহেতু রেচনটা মেইনলি কে করতেছে রেচন তন্ত্র, তো এই রেচন তন্ত্র টোটাল 80 ভাগ রেচন করে থাকবে। তাহলে যদি বলা হয় যে রেচন তন্ত্র কত ভাগ, টোটাল 80 ভাগ হচ্ছে কি তোমার রেচন তন্ত্রটা এখানে রেচনটা করে থাকবে। তারপর আসো কিছু আনুষঙ্গিক অঙ্গ, যেমন ত্বক। ত্বকের মাধ্যমে কি হচ্ছে ভাইয়া, এই যে দেখো না আমাদের ঘাম হয় গরমের মধ্যে, তো ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে অনেক ধরনের কি থাকে মানে উচ্ছিষ্ট অংশ বা বাই প্রোডাক্ট কিন্তু বের হয়ে যায় বা বর্জ্য পদার্থ বের হচ্ছে ফুসফুসের মাধ্যমে, তারপর কি যকৃতের মাধ্যমে এবং কি পৌষ্টিক নালীর মাধ্যমে। তাহলে দেখো আনুষঙ্গিক অঙ্গ, যদি কখনো কোশ্চেন আসে যে রেচনের আনুষঙ্গিক অঙ্গ কোনগুলো, মনে রাখবা ত্বক, ফুসফুস, যকৃৎ এবং পৌষ্টিক নালী, এই চারটা মনে রাখবা। তাহলে বাকি যে 20 ভাগ ছিল সেই 20 ভাগ হচ্ছে কি এই আনুষঙ্গিক অঙ্গের মাধ্যম দিয়ে কি হয়ে যাচ্ছে ভাইয়া এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো রেচন প্রক্রিয়াটা রেচন তন্ত্রের মাধ্যমে কিভাবে হচ্ছে। এখানে দেখো কিডনি থেকে আমাদের রেচনটা কোথা থেকে আসতেছে, কিডনি থেকে তোমার ইউরেটারের মাধ্যমে, বা হচ্ছে কি আমাদের কোথায় আসতেছে মূত্রথলিতে আসতেছে। মূত্রথলির নাম কি ইউরেথ্রা। তাহলে মূত্রথলিতে আসবে, তারপর মূত্রটা কি হবে আমাদের সুন্দর করে বাইরে নিষ্কাশিত হয়ে যাবে, শেষ। তো এটা হচ্ছে কি মূলত রেচন প্রক্রিয়াটা। তো এখানে পার্সেন্টেজটা ভালো করে মনে রাখবা। আর আনুষঙ্গিক রচন অঙ্গ কোনগুলা এগুলো হচ্ছে কি তোমার একটু মনে রাখতে হবে। এর পরবর্তীতে আসো রেচন তন্ত্রের গঠন। ওকে, এখন আমরা মেইনলি গঠনটা দেখবো। তাহলে রেচন তন্ত্রের মধ্যে মেইনলি কি কি জিনিসগুলো থাকতেছে, আমাদের রেচন যে তন্ত্রটা অর্থাৎ এখানে যেটা ফাংশন হচ্ছে এখানে মূলত কি কি জিনিসগুলো থাকতেছে। নাম্বার 1, এক জোড়া বৃক্ক থাকবে। তাহলে বৃক্ক কয়েক জোড়া, এক জোড়া। এই যে একটা বৃক্ক, এই যে একটা বৃক্ক, বৃক্ষকে আমরা আরেকটা নাম বলতে পারি, নাম কি সেটা হচ্ছে কিডনি। আচ্ছা একটু স্লো পড়াবো, একটু স্লো পড়াচ্ছি। আচ্ছা তাহলে দেখো এই বৃক্কের কাজটা কি, বৃক্কের কাজটা হচ্ছে কি তোমার মূত্র তৈরি করা। আমাদের রেচন একটা শারীরিক প্রক্রিয়া আছে বা ফিজিওলজিক্যাল একটা প্রক্রিয়া আছে। তো এই ফিজিওলজিক্যাল প্রক্রিয়া বলা হয় যে বৃক্ক মূলত কি করতেছে মূত্র তৈরি করে। কিভাবে করে না করে সেটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে আমরা পড়বো। আচ্ছা তাহলে বৃক্কের কাজ হচ্ছে কি মূত্র তৈরি করা। এরপর আসো রেচন নালী বা ইউরেটার। ইউরেটার, ইউরেটার মানে কি রেচন নালী। অর্থাৎ এই যে এখানে তোমার মূত্রটা তৈরি হইলো বৃক্কের মধ্যে, এই মূত্রটাকে এই যে একটা রেচন নালী, এই যে একটা রেচন নালী, বা এইটা একটা ইউরেটার, এইটা একটা ইউরেটার। তাহলে এই ইউরেটারের মাধ্যমে সুন্দর করে মূত্রটা কোথায় আসবে, এই যে একটা থলিতে আসবে, এবং এই থলিটার নাম হচ্ছে কি একটি মূত্রথলি। তাহলে যদি বলা হয় যে মূত্রথলি কয়টি, একটি মূত্রথলি, যেখানে সাময়িক সময়ের জন্য মূত্রকে জমা রাখা হচ্ছে, বুঝছো? তাহলে সাময়িক সময়ের জন্য এখানে রেচন পদার্থকে তোমার জমা রাখা হচ্ছে। তারপর সে একটি মূত্রনালী। তাহলে এই মূত্রনালীর মাধ্যমে হচ্ছে কি সুন্দর করে তোমার কি করা হচ্ছে মূত্রটাকে বাইরে নিক্ষিপ্ত করা হচ্ছে। তাহলে এই হচ্ছে কি টোটাল ভাইয়া 4টা অঙ্গ নিয়ে মূলত গঠন হচ্ছে কি আমাদের রেচন তন্ত্রটা। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের রেচন তন্ত্রটা। আশা করি সবাই মোটামুটি কি কি আছে না আছে সবকিছু বুঝতে পারতেছো এবং স্ট্রাকচারটা আশা করি ক্লিয়ার। এই স্লাইড সবাই ক্লিয়ার? সবাই তো আমাকে কমেন্ট করবা যে স্লাইডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। যখন ক্লিয়ার হবে তখন হচ্ছে আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে যাব। একটু অ্যাক্টিভ থাকো, কোথায় কি দিব না দিব, কোথায় টেলিগ্রামে কি দিব না দিব সবকিছু তোমাদেরকে জানানো হবে, বাট একটু অ্যাক্টিভ থাকো প্লিজ, একটু অ্যাক্টিভ থাকো। অ্যাক্টিভ থাকতে হবে সবাইকে। ওকে ক্লিয়ার? আচ্ছা
তারপরে চলো ভাইয়া, হ্যাঁ মাশাআল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি লাগবে না লাগবে ভাইয়া, আমি একদম প্রিসাইজ আকারে নিয়ে আসছি, এখানে ইন ডিটেইল কিছু আনি নাই, কারণ চট্টগ্রামে এত ডিটেইলে কিছু আসবে না। ওকে, এখন আসো আমরা এই যে তোমার 4 ধরনের রেচন অঙ্গ পড়লাম বা রেচন তন্ত্রের যে আমরা 4টা অংশ পড়লাম, তার মধ্যে ভাইয়া 1 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের বৃক্ক, বা যেটাকে আমরা বলতেছি কি কিডনি। ওকে, কিডনির ছবিটা আমি এখানে রাখতে পারি নাই, এনিওয়ে আমি একটু দেখাই দেই। কিডনির ছবিটা হচ্ছে কি এইরকম, ঠিক আছে, এইরকম হচ্ছে কি কিডনির ছবিটা। ওকে, এইরকম। ওকে, এটা হচ্ছে কি আমাদের কিডনিটা, ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, এখন এই কিডনির প্রথম জিনিসটা হচ্ছে কি কিডনির অবস্থান কোথায়, আমরা সবাই জানি হচ্ছে কি মেরুদণ্ডের দুপাশে। তাহলে আমাদের পেছনে কি আছে, মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের শেষ যে প্রান্তটা সেটার নাম হচ্ছে কি কক্সিক্স। তো কক্সিক্সের উপরে মানে কি স্যাক্রাম, স্যাক্রামের পাশে হচ্ছে কি আমাদের মূলত কি তোমার আমাদের মেরুদণ্ডের দুপাশে, অথবা আমরা বলতে পারি কি আমাদের কোমরে হচ্ছে এই বৃক্কের অবস্থানটা থাকে। তাহলে আমরা বলতে পারি কি কোমরে হচ্ছে কি বৃক্কের এক্সামটা থাকতে, মানে বৃক্কটা থাকতেছে। এখন আসো বৃক্কের সংখ্যা কয়টা, বৃক্কের সংখ্যা কয়টা তোমরা সবাই জানো যে আমাদের মানবদেহে বৃক্ক আছে কয়টা, এখানে 2টা বৃক্ক আছে, একটা ডান পাশে আর একটা হচ্ছে কি তোমার এখানে বাম পাশে। এরপর আসো তোমার বৃক্কটা দেখতে কিসের মতো, তোমরা একদম মুখটা দেখো, এখানে তাকিয়ে দেখো, বৃক্কটা দেখতেই কিন্তু মনে হচ্ছে এটা কিসের মতো ভাইয়া, শিমের বীজের মতো। কার মতো, শিমের বীজের মতো। তো এটা একটু মনে রাখবা, বৃক্ক দেখতে হচ্ছে কিসের মতো, শিম বীজের মতো। এটা আমরা দেখলেই কিন্তু নিজেরাই বুঝতে পারি। পরবর্তীতে দেখো বৃক্কের বাহ্যিক গঠন। এখন আসো আমরা যদি বাহ্যিক গঠনটা একটু খেয়াল করি, এখানে একটু ভালোভাবে তাকাও, এখানে প্রথমত বলা আছে কি বৃক্ক একটু নিরেট বা চাপা। তোমরা হয়তো আমি তোমাদেরকে 3D ছবি দেখাইতে পারবো না, একটু দেখবে একটু চাপা টাইপের হয় বৃক্কটা, কেমন জানি একটু তোমার এরকম এরকম করে একটু চাপা টাইপের হচ্ছে কিন্তু বৃক্কটা। এবং এখানে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার বৃক্কের পার্শ্বদেশ হচ্ছে কি উত্তর। একটু খেয়াল করো, এটা হচ্ছে কি বৃক্কের পার্শ্বদেশ, তার মানে কি পার্শ্বদেশটা হচ্ছে তোমার কি উত্তর, এবং ভেতরে যে জিনিসটা আছে ভেতরেরটা, তো ভেতরেরটা হচ্ছে কি মূলত অবতল অংশ। তাহলে বাহিরের অংশ বা পার্শ্বের অংশটা হচ্ছে কি উত্তল অংশ, এবং ভেতরটা হচ্ছে কি অবতল অংশ, বুঝছো? আচ্ছা, এখন বৃক্কের বর্ণটা কি হচ্ছে, বর্ণ হচ্ছে কি একটু কালচে লাল টাইপের হয়। কি টাইপের হচ্ছে ভাইয়া, এখানে কালচে লাল টাইপের হয়, একদম লাল না, একদম যেটাকে বলে কি একদম খয়েরি লেভেলের হয়। কালচে লাল বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি এটাকে খয়েরিও কিন্তু বলতে পারি, কারণ খয়েরি জিনিসটা কিন্তু একটু ভাইয়া কালচে টাইপের হয়, এটা আমরা সবাই জানি। এরপর আসো এই বৃক্কের পরিমাপটা, তোমরা চাইলে পরিমাপটাকে স্কিপ করতে পারো, বাট তারপরে যদি তোমরা পরিমাপ করো তাহলে শুধুমাত্র দৈর্ঘ্যটা পারবা। দৈর্ঘ্য কতটুকু, তোমার 10 থেকে 12 সেন্টিমিটার। আমি যেটা বললাম, তোমাদের যদি ভাইয়া তোমার যদি এটা লাগে যে তোমার পরিমাপটা পড়তে হয়, তাহলে হচ্ছে কি বলো শুধুমাত্র দৈর্ঘ্যটা পড়বা, আর কোনো কিছু পড়ার তোমার এখানে প্রয়োজন নেই। তাহলে 10 থেকে 12 সেন্টিমিটার। এখন আসো ওজন থেকে, অলরেডি তোমার 2বার কোয়েশ্চেন আসছে। এই ওজন থেকে অলরেডি তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়বার কোয়েশ্চেন আসছে, 2বার কোয়েশ্চেন আসছে। তো পুরুষেরটা আসছিল মেইনলি, তো পুরুষের বৃক্ক কতটুকু ওজন, তোমরা সবাই জানো যে পুরুষের হৃৎপিণ্ড বলো, পুরুষের বৃক্ক বলো, সবকিছু কিন্তু ওজনটা বেশি থাকে। তো পুরুষের তোমার বৃক্কের ওজন হচ্ছে কত, 150 থেকে 170 গ্রাম, এবং স্ত্রী দেহে যে ওজনটা হচ্ছে কি 130 থেকে 150। তো তোমরা সুন্দর করে এইভাবে খাতায় লিখে ফেলতে পারো 130 থেকে 150। আমি চাই তোমরা কেউ হচ্ছে কি একটু নোটটা করো, আমি চাই তোমরা হচ্ছে কেউ একটু নোট করো এটা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে 130 থেকে 150 যেটা, এটা হচ্ছে তোমার কি স্ত্রী দেহে, এবং 150 থেকে 170 যেটা, এটা হচ্ছে তোমার কি পুরুষের ক্ষেত্রে। তো এই হচ্ছে কি আমাদের বৃক্কের যে পরিমাণটা, বুঝছো? এবং এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো বৃক্কের মধ্যে একটা অবতল অংশ আছে না, এই যে অবতল অংশ, এই যে অবতল অংশ, এই অবতল অংশকে কি বলা হচ্ছে, এই অবতল অংশে যে ভাঁজটা আছে, এই ভাঁজটার নাম হচ্ছে কি হাইলাম বলা হয়। যদি কখনো কোয়েশ্চেন আসে যে বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হচ্ছে, হাইলাম বলা হচ্ছে। পরবর্তীতে দেখো এই হাইলাম দিয়ে মূলত কি প্রবেশ করতেছে, দেখো এই হাইলাম দিয়ে মূলত প্রবেশ করা হচ্ছে কি রেনাল ধমনী এবং স্নায়ু। কারণ বৃক্কের মধ্যে মূলত কি আসতেছে ভাইয়া, রক্তগুলো আসতেছে, তাই না? তো রক্তগুলো নিয়ে আসে কি রেনাল ধমনী নিয়ে আসে। তাহলে মনে রাখবা এই রেনাল ধমনী মূলত কোথায় যাচ্ছে, এই বৃক্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে রেনাল ধমনী এবং স্নায়ু কি করে প্রবেশ করে, এবং ওখান থেকে বৃক্কের মধ্যে যখন তোমার বর্জ্যটা তৈরি হচ্ছে, বর্জ্যটা তৈরি হওয়ার পরে সেটা কি হচ্ছে তোমার হাইলাম থেকে বের হয়ে আসবে কে, রেনাল শিরা বের হয়ে আসবে, এবং কি ইউরেটারটা বের হয়ে আসবে। একজন কেউ নোট করবা, ঠিক আছে, একজন কেউ নোট করবা। তাহলে এটা একটু মনে রাখবা যে হাইলাম দিয়ে কে প্রবেশ করতেছে, হাইলাম দিয়ে ধমনী প্রবেশ করতেছে, এবং হাইলাম দিয়ে বের হচ্ছে কে শিরা। যেহেতু ধমনী প্রবেশ করে তার মানে কি শিরাটা বের হবে, এবং এখানে স্নায়ু প্রবেশ করতেছে। আর হাইলাম থেকে আরেকটা কি জিনিস বের হবে, ইউরেটার বের হবে। কারণ ভাই ইউরেটার এখানে কি নিয়ে আসতেছে, মূত্রটাকে নিয়ে আসতেছে। সো ইউরেটারটা এখানে বের হইতেই হবে। তাহলে এটা আশা করি ক্লিয়ার। এখন মনে রাখবা বৃক্কের আবরণকে কি বলা হচ্ছে, বৃক্ক ক্যাপসুল বলা হয়। আবরণটা একটু ইম্পর্টেন্ট আছে। তোমরা যখন মেইন বই খুলবা, মেইন বই খোলার পর দেখবা এগুলা এত পরিমাণে ডিপ পড়ালেখা তোমাদের মাথায় ঢুকবে না, বাট আমি এখানে স্লাইডের মধ্যে খুব গুছিয়ে গুছিয়ে তোমাদের জন্য নিয়ে আসছি। তো এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো, এ পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো।
নোট করা হয়েছে কিনা এবং ক্লিয়ার কিনা একটু জানাও, নোট কমপ্লিট কিনা এবং ক্লিয়ার কিনা একটু সবাই জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার। সো আমি যদি বলি যে ওভারঅল, আবার একটু আমি এখান থেকে একটু এটা মুছে দেই। সো তোমাদেরকে বলবো তোমরা এখানে মেইনলি ফোকাসটা করবা ওজনটার দিকে, একটু ভালো করে ফোকাস করবা, আবরণটার দিকে একটু ফোকাস করবা, এবং হাইলাম থেকে কি বের হচ্ছে, হাইলামে কি প্রবেশ করতেছে, আর হচ্ছে কি বৃক্কের বর্ণ। এই যে তোমার 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টে একটু ভালো করে ভাইয়া এখানে ফোকাসটা করবা, তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমার আর কিছু লাগবে না। ওকে, এরপর চলো আমাদের পরবর্তীতে কি আছে। এখন আসো বৃক্কের আমরা অন্তর্গঠনটা দেখবো। তাহলে এইখানে আমরা যেটা দেখছিলাম যে বাহ্যিক গঠন, দেখো এই পর্যন্ত জিনিসটা দেখলাম, এই যে বাহ্যিক গঠন, এই অংশটা যেটা দেখলাম এটা হচ্ছে কি বৃক্কটার বাইরে থেকে দেখতে কেমন, এটা ওজনটা কেমন, আমরা এখানে কি বাহ্যিক গঠনটা পড়লাম। এখন এই বৃক্কটার অন্তর্গঠন বলতে আমরা কি বুঝছি, বা ভেতরের গঠনটা কেমন হবে একটু খেয়াল করে দেখো। এখন আসো আমরা দেখবো কি বৃক্কের অন্তর্গঠন। আচ্ছা, অন্তর্গঠন মানে কি বৃক্কের অভ্যন্তরীণ যে গঠনটা আছে সেটা যদি দেখি, তাহলে এখানে বৃক্ককে আমরা টোটাল 3টা অঞ্চলে ভাগ করতে পারবো। কয়টা অঞ্চলে? টোটাল হচ্ছে কি আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারবো। তাহলে 3টা অঞ্চলের মধ্যে সবচেয়ে বাইরে, ধরো এটা হচ্ছে যদি আমার বৃক্কটা হয়, এটা যদি আমার বৃক্ক হয়, এটা যদি আমার বৃক্ক হয়, তাহলে মনে রাখবা যেখানে সবচেয়ে বাইরের যে অংশটা, এটা হচ্ছে কি ক্যাপসুল, এটাকে বলতেছি কি আমরা ক্যাপসুল, বৃক্ক ক্যাপসুল, কারণ এটা হচ্ছে কি আবরণ। তাহলে সবচেয়ে বাইরের যে অংশটা থাকবে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে কি বৃক্কের কর্টেক্স বলা হচ্ছে। তাহলে প্রথমত হচ্ছে কি কর্টেক্সটা পাচ্ছি, বুঝছো? তারপরে দেখো মাঝে যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি এরকম মেডুলা পাবো, এরকম কিছু মেডুলা পাবো, এরকম 8 থেকে 10টা কি পাবো মেডুলা পাবো, এরকম মেডুলা পাবো, বুঝছো? তো এগুলাকে বলা হচ্ছে কি মেডুলা বলা হচ্ছে। এবং এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, যেটাকে বলা হচ্ছে তোমার কি পেলভিস বলা হচ্ছে। তাহলে দেখো ভাইয়া এখানে আমরা কি মনে রাখবো, যে বাইরের যে গাঢ় অঞ্চলটা, এই গাঢ় যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে কি বাইরের অংশটা সবসময় কি হয় ভাইয়া কর্টেক্স হয়। তাহলে বাইরের অংশটা হচ্ছে তোমার এখানে কি হচ্ছে কর্টেক্স হচ্ছে, যেটা বাইরের গাঢ় অঞ্চল। এরপর আসো মেডুলা। মেডুলার ম থেকে কি মনে রাখবা, মেডুলার ম থেকে মনে রাখবা হচ্ছে কি এটা মাঝের অঞ্চল, এবং মাঝের অঞ্চলটা কি হচ্ছে লাল বর্ণের হচ্ছে। তারপর আসো ভেতরের দিকে, একদম এই জায়গাটাতে, এখানে একটু গহ্বর টাইপের অংশ থাকবে, যেহেতু এখানে ফাঁকা স্থান থাকবে, তো ফাঁকা স্থান অলওয়েজ কি হচ্ছে সাদা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে সাদা হচ্ছে, তার মানে কি পেলভিস হচ্ছে কি তোমার সাদা হচ্ছে, বুঝছো? এখন মেডুলা জিনিসটা থেকে একটু দেখো কি কি লাগতে পারে। আমি যেহেতু বললাম যে এখানে মেডুলা থাকে, তাহলে এখানে হচ্ছে কি মেডুলা টোটাল কয়টি থাকতে পারে, সংখ্যাটা একটু তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো মেডুলা সংখ্যা হচ্ছে কত, 8 থেকে 18টি থাকতে পারে, এবং এগুলো দেখতে অনেকটা পিরামিডের মতো। একটু খেয়াল করে দেখো, এই যে মেডুলা জিনিসগুলো আমি দেখাইলাম, এগুলো কিন্তু অনেকটা এরকম পিরামিডের মতো, মানে দেখতে হচ্ছে কি তোমার পিরামিডের মতো। তো যেহেতু এটা দেখতে পিরামিডের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে কি রেনাল পিরামিড। তাহলে মেডুলা দেখতে কিসের মতো, পিরামিডের মতো। তাহলে পিরামিডের মতো যেটা কিভাবে মনে রাখবা, একটু খেয়াল করে দেখো, আমি একটু ট্রিক্সের মধ্যে মনে রাখাই। মেডুলা, মেডুলাতে কি আছে, মেডু আছে। আরেকটা যদি আমি মনে রাখাই, তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পারি, পিরামিড, পিরামিড। তাহলে পিরামিডের মিড, মেডুলার মড, তার মানে কি মিলতেছে না? এই জন্য কি আমাদের মেডুলা গুলো দেখতে কত তোমার পিরামিডের মতো, আর দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি তোমার রেনাল পিরামিড বলা হচ্ছে, বুঝছো? এখন এই যে তোমার মেডুলা গুলা, এই মেডুলা গুলা মূলত কিভাবে গঠিত হচ্ছে, তাহলে সংখ্যাটা একটু মনে রাখবা যে 8 থেকে 10টা। একটু খেয়াল করে দেখো, নেফ্রনের নালিকাময় অংশ ও রক্তবাহিকা নিয়ে এক একটি পিরামিড নির্মিত হয়। একটু তোমরা যদি বইয়ের চিত্রটা দেখো, আমি পরবর্তীতে আমার স্লাইডে পিকচার আছে, এইরকম এরকম এরকম থাকে, বুঝছো? এরকম এরকম ভিতরে। তাহলে এই ভিতরে জিনিসগুলো হচ্ছে কি সাধারণত এখানে নেফ্রন। নেফ্রন মানে কি, যেটা হচ্ছে কি বৃক্কের গঠন ও কাজের একক। তাহলে এইখানে থাকবে হচ্ছে কি নেফ্রন, এবং এটার সাথে আমাদের কি থাকবে, কিছু রক্তবাহিকা মিলে এক একটা পিরামিড গঠিত হবে। এবং পিরামিড নির্মিত হয় গোড়া থেকে কর্টেক্সের দিকে, আর 10 থেকে 25টি পেপিলা থাকে, যা রেনাল পেলভিসে উন্মুক্ত হয়। তাহলে এইখানে যে তোমার এগুলা থাকবে, এখানে টোটাল 10 থেকে 25টা থাকবে। এই নিয়ে পেপিলা থেকে কখনো কোশ্চেন আসবে না, তোমাদের কোশ্চেনটা মেইনলি আসবে হচ্ছে কি 8 থেকে 18টি। মেডুলা কয়টি, 8 থেকে 18টি। তাহলে সবাই একটু কমেন্টে মুখস্থ লিখে ফেলো যে মেডুলা কয়টি, বলো। বলো, সবাই বলো, মেডুলা কয়টি? 8 থেকে 18টি, ঠিক আছে? মেডুলা কয়টি? 8 থেকে 18টি, ঠিক আছে সবাই? তাহলে আমরা এখান থেকে মেডুলার সংখ্যাটা ভালো করে মনে রাখবো, এবং মেডুলার মধ্যে কি থাকতেছে, নেফ্রন থাকতেছে, এটা একটু মনে রাখবো। একটা মিনিট, আমি স্টুডেন্টদের একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে নেই।
ওকে, তাহলে এটা আশা করি নোট করা কমপ্লিট তোমাদের। ব্রডকাস্টটা কি অফ হয়ে গেছে নাকি? ওকে, নেক্সট চলো। হ্যাঁ, নেক্সট এর পরবর্তীতে যেটা আছে এটা দেখো, আমাদের যদি অন্তর্গঠনটা আমরা একটু আগে যেটা পড়ে আসলাম, এখানে খেয়াল করো, তোমরা ছবিটা একটু খেয়াল করে দেখো, সবার কি ছবিটা দেখা যাচ্ছে? আচ্ছা, জারিন তাসনিম একটা কমেন্ট করছো যে শর্টের বাইরে 1-2টা কোশ্চেন আসে না, 3-4টা কোশ্চেন আসে। এখন শর্টে ফোকাস করতে যে বলছো, ভাই তুমি কি বিকালে ক্লাস করছো সন্ধ্যার পরে? তা আমরা মেইনলি কিন্তু শর্টও পড়াচ্ছি, বা শর্টে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করাচ্ছি, আর ফুল সিলেবাসে যতটুকু অংশ লাগে ততটুকু আমরা দেখাই দিচ্ছি। এখন তোমার কাছে হয়তোবা ভাই 1-2টা কোশ্চেন কিছু না, বাট আসলে 1-2টা কোশ্চেন না, হয়তোবা তুমি এখানে 3 থেকে 4টা কোশ্চেন পাবা, বাট তোমার কাছে এখন হয়তোবা 3-4টা কোশ্চেন কিছুই না, বাট এক্স্যাক্টলি যখন পরীক্ষার হলে বসবা বা পরীক্ষার হল থেকে বের হয়ে আসবা, তখন ঠিকই তোমাদের জন্য 3-4টা কোশ্চেন অনেক বড় কিছু মনে হবে। তো আমি চাই না যে 3-4টা কোশ্চেন মিস হোক, এই জন্যই এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো নেওয়া। সেই সাথে শর্ট সিলেবাসের ক্লাস কিন্তু আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেছে, 2টা চ্যাপ্টার, জিনতত্ত্ব এবং চলনাঙ্গ চলনা। ওকে, তো একটু ওই ক্লাসগুলো করে আইসো, সমস্যা না হলে। ওকে, দেখো, তো এটা হচ্ছে কি তোমার অন্তর্গঠনটা। তো অন্তর্গঠনে দেখো, এই যে আমি বলছিলাম যে এটা হচ্ছে কি তোমার কি কর্টেক্স, এই জায়গাটা হচ্ছে কি কর্টেক্স। এখন মেডুলা কোনটা? মেডুলা হচ্ছে কি যে পিরামিড আকৃতির অংশগুলো, এই যে এগুলো হচ্ছে কি তোমার মেডুলা, বুঝছো? এগুলো হচ্ছে তোমার কি মেডুলা। আর বলছিলাম যে মাঝে যে ফাঁকা স্থানটা থাকবে এটা হচ্ছে তোমার কি পেলভিস, এবং এই পেলভিসই মূলত, পেলভিসটা যেহেতু ফাঁকা স্থান, পেলভিসটা, এবং এই পেলভিসের মধ্যে মূলত রেনাল ধমনীগুলো উন্মুক্ত হয়। যদি কোশ্চেন আসে রেনাল ধমনী কোথায় উন্মুক্ত হয়, তাহলে হচ্ছে কি তোমার পেলভিসের মধ্যে উন্মুক্ত হয়, এবং শিরা থেকে বের হচ্ছে, পেলভিস থেকে বের হচ্ছে মূলত। আর এগুলো যেগুলো দেখতেছো লম্বা 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 লম্বা, এগুলো হচ্ছে কি মূলত তোমার নেফ্রন বা তোমার স্নায়ুগুলো থাকে। এনিওয়ে, তো চিত্র বোঝার এত তোমাদের দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো বৃক্কের কাজ কি কি। বৃক্কের কাজটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। দেখো, বৃক্ক মূলত কি করতেছে? রক্ত পরিশোধন করতেছে। দেখো ভাই, বৃক্কের যে মেইন কাজটা সেটা হচ্ছে কি ব্লাডকে তোমার কি করে পরিশোধন করা, অর্থাৎ রক্তের মধ্যে যে তোমার বর্জ্যগুলো থাকবে, রক্তের মধ্যে যে বর্জ্যগুলো থাকবে সেই বর্জ্যগুলোকে তোমার কি করবে? এখানে পরিশোধন করবে। কোন জায়গাটার মধ্যে? আমাদের বৃক্কের মধ্যে একটা গ্লোমেরুলাস নামে একটা অংশ আছে, সেই গ্লোমেরুলাসে মূলত রক্তটাকে পরিশোধন করা হয়। মেইনলি আমাদের বৃক্কের কাজটা হচ্ছে রক্ত পরিশোধন, অর্থাৎ রক্তের মধ্যে যদি এক্সট্রা পানি থাকে বা এক্সট্রা কোনো বর্জ্য পদার্থ থাকে, সেটাকে কি করা হবে? তোমার এখান থেকে ছাঁকনির মতো ছেঁকে এটাকে বর্জ্য হিসেবে নিষ্কাশিত করা হবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি রক্ত পরিশোধন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে কি তোমার এখানে দেহে পানি সাম্যতা বা অসমো রেগুলেশন বজায় রাখা। অর্থাৎ মানুষের যখন বডিতে ব্লাড প্রেশার বেড়ে যায় অনেক সময়, অথবা ব্লাড প্রেশার কমে যায়, তখন হচ্ছে কি বৃক্কের একটা হরমোন আছে, নাম হচ্ছে কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা হচ্ছে কি তোমার রক্তে পানির পরিমাণটাকে তোমার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমার যদি ব্লাড প্রেশার কমে যায়, তখন এখানে রক্তে পানির পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার যদি আবার বেড়ে যায়, তখন রক্ত থেকে পানিটাকে নিষ্কাশিত করে দেওয়া হবে, যেটা হচ্ছে তোমার কি মূলত রক্তের অসমো রেগুলেশন। ওকে, এরপর আসো পদার্থের অপসারণ। বিভিন্ন ক্ষতিকারক পদার্থকে কি করা হবে? এখান থেকে অপসারণ করা হচ্ছে। তারপর আসো অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা অথবা পিএইচ নিয়ন্ত্রণ। তো কি করা হচ্ছে এখানে? অম্ল ক্ষারের সমতা বজায় রাখতেছে। কিভাবে বজায় রাখতেছে? তুমি যখন দেখো, তুমি যখন অম্লীয় খাবারগুলো খাবা তখন আমাদের মূত্রের পরিমাণটা একরকম হয়, তুমি যখন ক্ষারীয় টাইপের খাবারগুলো খাবা তখন মূত্রের ধরনটা একরকম হচ্ছে। তো এই জিনিসগুলোকে মূলত কন্ট্রোল করতেছে কি বৃক্ক করতেছে। তারপর আসো লবণের সাম্যতা রক্ষা করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে বললাম যে অসমো রেগুলেশনের সাথে মূলত কি ব্লাড প্রেশারের একটা কানেকশন কিন্তু আছে, বুঝছো? এই যে অসমো রেগুলেশন যেটা আছে, এই অসমো রেগুলেশন যেটা কি করে বৃক্কের পানির পরিমাণটাকে কন্ট্রোল করতেছে, সেই পানি পরিমাণের সাথে তোমার বৃক্কে পানি পরিমাণ মানে রক্তে পানির পরিমাণটাকে কন্ট্রোল করতেছে। এইটার সাথে কি ব্লাড প্রেশার কন্ট্রোলের একটা মিল কিন্তু আছে। এবং এরপর আসো বৃক্কে কি কি হরমোন উৎপাদন হয়, এই জিনিসটা একটু মনে রাখবা। বৃক্কের কোশ্চেন আসতে পারে যে বৃক্কে কোন কোন হরমোনগুলো হয়। এখানে কি এরিথ্রোপোয়েটিন, এই এরিথ্রোপোয়েটিন সম্পর্কে তোমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টারে পড়েছো। এরিথ্রোপোয়েটিন হচ্ছে এমন একটা হরমোন যেই হরমোনের সাহায্যে, বলো, যেই হরমোনের সাহায্যে তোমার মূলত লোহিত রক্তকণিকা তৈরি করা হয়, সেটা হচ্ছে কি এরিথ্রোপোয়েটিন হরমোন। এবং এটা কোত্থেকে তৈরি হচ্ছে? তোমার সাধারণত বৃক্কে তৈরি হচ্ছে। এরপর আসে কি প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কি এনজিওটেনসিন। তাহলে হরমোনগুলা একটু মনে রাখবা। কি মনে রাখবা? হরমোনগুলো একটু মনে রাখবা। এবং এনজাইমের ক্ষেত্রে দেখো রেনিন এনজাইমটা ক্ষরণ করে। এই রেনিন এনজাইমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এনজাইম। সো এখানে হরমোনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এনজাইমটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই অংশ থেকে তোমরা যেটা মনে রাখতে পারো, এখানে হরমোনটা মনে রাখতে পারো, আর হচ্ছে কি এনজাইমটা ভালো করে মনে রাখতে পারো, তাহলে আশা করি তোমাদের কাজগুলো এখানে কমপ্লিট হয়ে যাবে। সবাই ক্লিয়ার?
ওকে, আচ্ছা আশা করি বুঝছো তোমরা। সো অসমো রেগুলেশনটা নিয়ে আমাদের ডিটেইল একটা কনসেপ্ট আছে, সেটা আমরা দেখে নিব। সো আমি বলবো যে তোমরা এই কাজ করে একটু রিডিং করে ফেলবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে চলো, আমাদের পরবর্তীতে যেটা আছে এখন বৃক্কের একটা সূক্ষ্ম গঠন। তাহলে সূক্ষ্ম গঠন বলতে গিয়ে একদম বৃক্ষটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা কি করবা, গঠনটা একটু ক্লিয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, তো সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে একটু যদি আমরা খেয়াল করে দেখো, প্রথমত এখানে কি আছে, বৃক্কের গাঠনিক ও কার্যিক এককে কি বলে, নেফ্রন বলা হচ্ছে। এই কথাটা একটু মনে রাখিও, হ্যাঁ, এই কথাটা একটু ভাইয়া সবাই একটু মনে রাখবা, এইটা থেকে কোশ্চেন আসবে বেশি। আমি একটা কথা বলি, তোমাদের চট্টগ্রামে যেহেতু এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন করতেছে, সব থেকে ইজি যে টাইপগুলো আছে, সব থেকে ইজি যে কথাগুলো আছে, যেগুলো নরমালি স্টুডেন্টরা একটু দেখলেই পারবে, এই টাইপের কোশ্চেন গুলাই এক্সট্রা সিলেবাস থেকে আসবে। এখানে ডিপ কোশ্চেন কোনো কিছু ইনশাআল্লাহ আসবে না। তাহলে দেখো, তোমার বৃক্কের গাঠনিক ও কার্যিক এককে কি বলা হচ্ছে, নেফ্রন বলা হচ্ছে, এটা আমরা সবাই জানি। তো এখানে মানুষের প্রত্যেক বৃক্কে নেফ্রন কতগুলো, 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে। এই জিনিসটা হচ্ছে কি অলরেডি সিইউতে সম্ভবত 18-19 আসছে, সিইউতে তোমার 12-13 আসছে। তাহলে বৃক্কের কতগুলো নেফ্রন আছে, আচ্ছা বৃক্কে বানানটা এখানে ভুল হয়েছে, তো বৃক্কে কতগুলো নেফ্রন আছে, টোটাল 10 থেকে 12 লক্ষ হচ্ছে কি তোমার নেফ্রন কিন্তু এখানে আছে। এখন এখানে প্রতিটি নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। আমি মনে করি যে এই কনসেপ্টটা তোমাদের আর লাগবে না, এটা তোমাদের পড়ার দরকার নাই। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে বৃক্কের মাধ্যমে আমাদের বৃক্ক প্রতি মিনিটে, বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে কতটুকু তরল পরিস্রিত হচ্ছে, এই কথাটা মনে রাখবা। বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে হচ্ছে 125 ঘন সেন্টিমিটার তরল পরিস্রিত হচ্ছে। অর্থাৎ এই বৃক্ক প্রতি মিনিটে তার গ্লোমেরুলাসের মাধ্যমে সে কি করতেছে, 125 ঘন সেন্টিমিটার রক্তকে সে নিষ্কাশিত করতেছে, মনে থাকবে? আচ্ছা, প্রায় 99% পানি আবার রক্তে ফিরে যায়। এখন এই যে সে কি করতেছে, তোমার 125 ঘন সেন্টিমিটারকে সে নিষ্কাশিত করতেছে, এটা কিন্তু সম্পূর্ণটাই দেহের বাইরে চলে আসে না, যার মধ্যে 99% হচ্ছে কি বের হয়ে যাবে, এবং বাকি 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, যে প্রতি মিনিটে ভাইয়া, প্রতি মিনিটে কতটুকু তোমার মূত্র সৃষ্টি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবা। তো আমি যদি বলি এই স্লাইড থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এখানে, আমি একটু আরেকবার রিক্যাপ করি, যে তোমার এইটা ইম্পর্টেন্ট আছে, তারপর এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, এবং হচ্ছে কি এই জায়গাটা, এই 3টা পয়েন্ট একটু ভালো করে দেখলে আশা করি তোমাদের এখানে কভার হয়ে যাবে। তাহলে দেখো, বৃক্কের গাঠনিক ও কার্যিক একক নেফ্রন 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে, এবং প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার কি তৈরি হচ্ছে, মূত্র সৃষ্টি হচ্ছে। আশা করি সবাই বুঝছো, সবাই এই স্লাইডটা বুঝছো, এটা কি ক্লিয়ার বলো? এই স্লাইডটা কি সবাই ক্লিয়ার? একদম প্রিসাইজ একটা স্লাইড, বুঝছো? এখানে কোন জিনিসগুলো পড়া লাগবে তোমাদেরকে সুন্দর করে বলা আছে, জাস্ট এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা, এগুলো করে ফেলবে। এনিওয়ে, নেক্সট স্লাইডে চলো, এত কঠিন কিছু না। আচ্ছা, তাহলে বৃক্কের সূক্ষ্ম গঠনে কি কি আছে আমরা মোটামুটি এইখানে কি দেখলাম, নেফ্রন গুলাকে দেখলাম, এবং কতটুকু মূত্র তৈরি হতে পারে সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এর পরবর্তীতে চলো, এখন একটু খেয়াল করো যে বৃক্কের সূক্ষ্ম গঠনের প্রথম সঠিক বর্ণনাটা কে করেছেন, স্যার উইলিয়াম বোমান। তাহলে এই যে বৃক্কের সূক্ষ্ম গঠন, অর্থাৎ বৃক্কের যে নেফ্রনটাকে যে তোমার গঠন করা, বা নেফ্রনটা কিভাবে গঠিত হচ্ছে, এখানে কি কি এলিমেন্টস গুলো আছে, এই জিনিসগুলো তোমার সর্বপ্রথম খেয়াল করেছেন কে, বোমান খেয়াল করেছেন। নামটা একটু মনে রাখো, যে তোমার স্যার উইলিয়াম বোমান হচ্ছে কি সর্বপ্রথম বৃক্কের গঠনের সঠিক বর্ণনা দিয়েছেন। আচ্ছা, তো এখন এই নেফ্রন, তার মানে কি উনি যেহেতু বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা দিয়েছেন, তাহলে আমাদেরকে জানতে হবে যে এই নেফ্রনের মধ্যে কি কি জিনিসগুলো আছে। নেফ্রনের মধ্যে মূলত 2 ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে কি রেনাল কর্পাসল, এবং হচ্ছে কি রেনাল টিউবুল। তাহলে রেনাল কর্পাসল এবং হচ্ছে কি রেনাল টিউবুল জিনিসটা থাকবে। দেখো, আমরা এই জিনিসটা মনে রাখবো। তাহলে মনে রাখবো নেফ্রনের কয়টি অংশ, একটা টিউবের মতো অংশ, আর একটা কি কর্পাসল, একটা রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে কি রেনাল টিউবুল। তাহলে নেফ্রনের আমাদের কয়টা অংশ, এখানে 2টা অংশ থাকছে। ওকে, এরপরে আসো, এখন আসো এইখানে সম্পূর্ণ গঠনটা আমরা একটু বই থেকে ছবি তুলে নিয়েছি আমি। দেখো, এই হচ্ছে কি আমাদের নেফ্রন, যেটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটাকে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান কর্পাসল বলা হচ্ছে, আরেকটা হচ্ছে কি তোমার টিউবগুলা। তোমরা নেফ্রনের ছবি দেখলে বুঝবা এটা হচ্ছে কি রেনাল টিউবুলস, বুঝছো? আচ্ছা, এখন আসো এই রেনাল কর্পাসলকে আবার আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কর্পাসল জিনিসটা হচ্ছে কি উপরের অংশটা, মানে নেফ্রনের যে উপরের অংশটা সেটা হচ্ছে কি তোমার কর্পাসল, এবং নিচে দেখবা তোমরা অনেক টিউবের মতো অংশ থাকে, পেঁচানো, এগুলাকে বলা হচ্ছে কি রেনাল টিউবুল বলা হচ্ছে। এখন এই কর্পাসলের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে কি তোমার বোমান্স ক্যাপসুল, আর একটা হচ্ছে তোমার কি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস হচ্ছে কি এটা ছাকনির মতো থাকবে, যে ছাকনিটাতে মূলত আমাদের রক্তটাকে ছাকা হবে, রক্তটা ছেঁকে ছেঁকে পানিটাকে নিষ্কাশিত করা হবে, পানির সাথে যদি এক্সট্রা বর্জ্য থাকে সেটাকেও নিষ্কাশিত করা হবে। এবং বোমান্স ক্যাপসুল যেটা করবে, বোমান্স ক্যাপসুল সে কি করবে, এই যে বর্জ্যটা আছে এই বর্জ্যটাকে কি করবে, সে এখানে কালেক্ট করবে।
বুঝছো? এই বর্জ্যটাকে সে এখানে কালেক্ট করবে, কালেক্ট করার পরে সে কি করবে, এখানে রেনাল টিউবুলস এর মাধ্যমে এটাকে তোমার বাইরে নিষ্কাশিত করে দিবে। তো এটা হচ্ছে কি প্রসেস। তাহলে কি বলতেছি, নেফ্রনে ভাইয়া দুইটা অংশ, উপরে একটা অংশ আছে সেটা হচ্ছে কি তোমার রেনাল কর্পাসল, যেখানে তোমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি গ্লোমেরুলাস আর একটা হচ্ছে কি বোমাস ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস মূলত কি হবে, এখানে রক্তনালীর মাধ্যমে যখন রক্তগুলো আসবে তারপর রক্তটাকে ছাকা হবে কোথায়, এই গ্লোমেরুলাসে, এবং এখান থেকে বর্জ্যটা তার পরবর্তীতে কোথায় নেওয়া হবে, বোম্যান্স ক্যাপসুলে দেওয়া হবে, এবং পরবর্তীতে এইখান থেকে বোম্যান্স ক্যাপসুল থেকে তোমার রেনাল টিউবুলের মাধ্যমে এটা চলে যাবে। এখন যদি একটা কোশ্চেন আসতে পারে, খুবই সহজ কোশ্চেন, যে রেনাল টিউবুলস এর অংশ 9 কোনটি, তাহলে এখানে রেনাল টিউবুলস এর অংশ আছে তোমার 3টা। একটা হচ্ছে কি নিকটবর্তী পেঁচানো নালিকা বা প্রক্সিমাল, 2 নাম্বারটা হচ্ছে কি হ্যান্ড্রিল রূপ, এবং হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে মনে রাখবা, একটা হচ্ছে নিকট, নিকটের পরে কি হ্যানা, তারপর হচ্ছে কি দূরবর্তী। তাহলে দেখো আমরা তো কয়েকদিন ধরে একটা মিম পড়তেছি, মিমটা কি ছিল, হ্যানা, হ্যানা কোথায় চাচা। তাহলে দেখো প্রথমত কি হ্যানা কি ছিল, বাপ্পির কাছাকাছি ছিল। কেন ছিল, কারণ তারা দুজনের ভালোবাসা ছিল। ওকে, তাহলে প্রথমত বাপ্পির কাছাকাছি ছিল, এই যে বাপ্পি না বাপ্পারাজ। ওকে, তাহলে প্রথমত হ্যানা ছিল বাপ্পারাজের নিকটে, তারপরে কে নিকটে ছিল, হ্যানা ছিল। আচ্ছা, তার পরবর্তীতে বাপ্পারাজ এসে থেকে হ্যানা কোথায় চলে গেছে, দূরে চলে গেছে। তাহলে এটাই হচ্ছে তোমার রেনাল টিউবুলস। তাহলে বুঝছো হ্যানা কোথায় আছে, হ্যানা এখন আছে হচ্ছে তোমার কি ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকাতে। আশা করি তোমাদেরকে বুঝতে পারলো। এবং এই হ্যান্ডেল রূপটা যেটা আছে, এই হ্যান্ডেল রূপটা এটা থেকে কোশ্চেন আসে, এটা দেখতে কিসের মতো, এটা হচ্ছে তোমার ইউ আকৃতির। এটা হ্যান্ডেল রূপটা কিসের মতো ভাইয়া, ইউ আকৃতির হয়ে থাকে। সো যদি কোশ্চেন আসে হ্যান্ডেল রূপটা দেখতে কিসের মতো, ইউ আকৃতির হবে। ওকে, এখন আসো এই যে বললাম যে গ্লোমেরুলাস, তাহলে এই গ্লোমেরুলাস জিনিসটা কি দেখো। মেইনলি গ্লোমেরুলাস জিনিসটা যদি আমরা একটু দেখি, দেখো রেনাল ধমনী থেকে সৃষ্ট একটি অন্তর্বাহী ধমনিকা বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে এবং 50 থেকে 60টি কৌশিক জালিকা বিভক্ত হয়। তাহলে মনে রাখবা বোম্যান্স ক্যাপসুল কয়টি কৌশিক জালিকা বিভক্ত হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখো, এই যে তোমার কৌশিক জালিকাগুলা, এই হচ্ছে কি, এটা হচ্ছে কি নিচে হচ্ছে তোমার কি বোম্যান্স ক্যাপসুল, নিচে যে বাটির মতো অংশটা দেখতে পারতেছো এটা হচ্ছে তোমার কি বোম্যান্স ক্যাপসুল। এখন এই বোম্যান্স ক্যাপসুলের উপরে দেখো এই যে কৌশিক জালিকাগুলো আছে, এই কৌশিক জালিকাগুলো হচ্ছে কি মূলত 50 থেকে 60টি কৌশিক জালিকা থাকবে, যেগুলোকে একত্রে বলা হচ্ছে কি তোমার কি গ্লোমেরুলাস। তাহলে এই অংশটা হচ্ছে কি গ্লোমেরুলাস। এরপরে বলা আছে রেনাল কর্পাসলে রক্তের আলট্রা ফিল্ট্রেশন ঘটে, রক্ত থেকে বর্জ্য পদার্থ, পানি, অন্যান্য দ্রব্য পরিস্থিত হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে জমা হয়। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে কি রক্তের আলট্রা ফিল্ট্রেশন ঘটবে, অর্থাৎ কি ফিল্টারিং করা হবে। মেইন কথা কি ফিল্টারিং করা হবে। তো রক্ত থেকে এক্সট্রা পানি এবং বর্জ্য পদার্থটাকে কি করবে, নিচে দিয়ে এই বাটির মধ্যে ফেলে দেওয়া হবে। তাহলে বুঝছো এখানে কি থাকতেছে, প্রথমত কৌশিক জালিকা থাকতেছে, যেগুলো দিয়ে রক্ত আসবে, যেগুলো দিয়ে কি আসবে, রক্ত আসবে, এবং এই কৌশিক জালিকা 50 থেকে টোটাল 60টার মতো থাকতে পারে, যেগুলোকে একত্রে বলা হচ্ছে কি তোমার এখানে গ্লোমেরুলাস। এবং গ্লোমেরুলাসের রক্তটা ফিল্টারিং হবে, ফিল্টারিং হয়ে রক্তটা বোম্যান্স ক্যাপসুলে চলে যাবে, শেষ। ওকে, তাহলে এই হচ্ছে কি মোটামুটি জিনিস। তাহলে এখান থেকে মনে রাখবে কি কয়টা তোমার কৌশিক জালিকা থাকতে পারে বোম্যান্স ক্যাপসুলে, টোটাল 50 থেকে 60টা গ্লোমেরুলাসে। এখন আসো বোম্যান্স ক্যাপসুল কি, তাহলে এগুলো ছিল কি, আমি বলছিলাম যে পেঁচানো জিনিসগুলো ছিল হচ্ছে কি গ্লোমেরুলাস, আর বাটির মতো অংশ যেটা ছিল এটা হচ্ছে তোমার কি বোম্যান্স ক্যাপসুল, অর্থাৎ গ্লোমেরুলাস দিয়ে এখানে পানিটা পড়তেছে এবং বোম্যান্স ক্যাপসুল কি করতেছে, সেটাকে সে ধরতেছে। এখন দেখো বোম্যান্স ক্যাপসুল থেকে আমাদের আশা করি কোনো কিছু পড়ার দরকার নেই, কারণ বোম্যান্স ক্যাপসুল থেকে কখনোই কোশ্চেন আসবে না, বোম্যান্স ক্যাপসুল থেকে কখনোই কোশ্চেন আসবে না। তোমরা জাস্ট কনসেপ্টটা মনে রাখো, এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো, এটা হচ্ছে 0.2 মিলিমিটার ব্যাস। তাহলে বোম্যান্স ক্যাপসুলের ব্যাস কতটুকু, 0.2 মিলিমিটার, আর কোনো কিছু তোমাদের মনে রাখা লাগবে না। তাহলে শুধু মনে রাখবা বোম্যান্স ক্যাপসুলের ব্যাস কতটুকু, 0.2 ml, বুঝছো? এইটুকু মনে রাখলেই হবে, আর কোনো কিছু তোমাদের এখান থেকে মনে রাখার দরকার নেই। ওকে, আমি যেটা বলে দিচ্ছি সেটাই শুধু পড়বা। চ্যাপ্টার বড় হইলেও বাট অংশ কিন্তু কম। এখন আসো বৃক্কনালিকা বা রেনাল টিউবুল। তাহলে আমরা এতক্ষণ কি দেখছি, রেনাল কর্পাসল বা মালপিজিয়ান কর্পাসল দেখলাম, যেখানে কি ছিল আমাদের গ্লোমেরুলাস ছিল এবং কি বোম্যান্স ক্যাপসুল ছিল। বাট এখন আমরা দেখবো যে রেনাল টিউবুল, অর্থাৎ টিউব যেটা ছিল নিকটবর্তী, হ্যান্ড্রিল লুপ এবং হচ্ছে কি তোমার দূরবর্তী পেঁচানো নালিকা, এই তিনটা অংশ। তাহলে দেখো বৃক্কনালিকা বা রেনাল টিউবুল, তাহলে এটা কি নেফ্রনের পশ্চাৎ অংশ, পশ্চাৎ বলতে পারি, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে কি নেফ্রনের নিচের অংশ। তার নেফ্রনের নিচের অংশটাকে বলা হচ্ছে কি হ্যান্ড্রিল লুপ বলা হচ্ছে, যেটা গড় বেস এগুলো কখনোই লাগবে না। জাস্ট মনে রাখবা কি তিনটা অংশ মনে রাখবা, জাস্ট তিনটা অংশ মনে রাখবা। একটা হচ্ছে কি তোমার নিকটবর্তী বা প্রক্সিমাল পেঁচানো নালিকা, যেখানে কি করতেছে নির্বাচনমূলক পুনঃশোষণ করবে, তার মানে এখানে আংশিক একটা পুনঃশোষণ এখানে ঘটে থাকবে। তাহলে যদি আসে যে নির্বাচনমূলক পুনঃশোষণ কোথায় ঘটে, তাহলে মনে রাখবা নিকটবর্তীতে কি আছে, নি আছে,
আবার দেখো নিকটবর্তীতে ভাইয়া কি আছে, নি আছে, নির্বাচনে কি আছে, নি আছে। তাহলে নিকটবর্তী নি, নির্বাচনের নি, নি নিতে মিলে হয়ে গেছে কি তোমার নির্বাচনমূলক পুনঃশোষণ। বুঝছো? তাহলে আমরা শর্টকাটে মনে রাখতে পারতেছি যে নিকটবর্তী নি থেকে নির্বাচনমূলক পুনঃশোষণ করবে, আর কিছু লাগবে না। এরপর আসো নেফ্রন ফাঁস বা হ্যানলি লুপ। এই হ্যানলি লুপটা কেমন দেখতে, এই দেখাটা কেমন লাগে এটা একটু মনে রাখবা। আমি আগে বলছি ইউ আকৃতি, এটা অবস্থান লাগবে না, জাস্ট আকৃতিটা মনে রাখবা, ইউ আকৃতি। বুঝছো? ইউ আকৃতি। তাহলে ইউ আকৃতির হইলে কি দেখো, একটা জিনিস একটু খেয়াল করো, যখন একটা জিনিস ইউ আকৃতির হয় তখন একটা অংশ থাকে হচ্ছে কি নিম্নমুখী, তাহলে নিম্নমুখী অংশটাকে কি বলা হচ্ছে, ডিসেন্ডিং বাহু বলা হচ্ছে, এবং ঊর্ধ্বমুখী বাহুটাকে কি বলা হচ্ছে, অ্যাসেন্ডিং বলা হচ্ছে। তাহলে নিম্নমুখীটাকে ডিসেন্ডিং, ঊর্ধ্বমুখীটাকে কি বলা হচ্ছে, অ্যাসেন্ডিং বলা হচ্ছে। তো তোমরা জাস্ট এটাই মনে রাখবা, তোমরা এটাই মনে রাখবা যে তোমার হ্যানলি লুপের মধ্যে, লুপ যেহেতু বলছে তো লুপটা কি আকৃতি, ইউ আকৃতির, নিচেরটা হচ্ছে কি তোমার ডিসেন্ডিং এবং উপরটা হচ্ছে কি অ্যাসেন্ডিং থাকবে। এখন আসো দূরবর্তী বা ডিস্টেন্স। দূরবর্তী মানে কি, ডিস্টেন্স মনে রাখতে পারবে না, ডিস্টাল প্যাচানো নালিকা, ঠিক আছে? তো দূরবর্তী মানে কি ডিস্টেন্স। এখন তুমি চিন্তা করো, যখন তোমরা কোনো কিছু একটা জিনিস ডেলিভারি করো, ধরো আমাদের যারা স্টার 2.0 কোর্সে আছে তাদেরকে আমরা কি করব, আমরা 3টা ম্যাটেরিয়ালস দিব, একটা প্র্যাকটিস বুক, আর একটা হচ্ছে তোমার কি ওএমআর বুক, এবং একটা হচ্ছে কি লাস্ট ফাইল সাজেশন। এখন আমি কি করব, এই জিনিসটাকে তাদেরকে আমি প্রেরণ করব, তো প্রেরণ করার পর তারা কি করবে, স্টুডেন্টরা সংগ্রহ করবে। ধরো এখন আমি আছি ময়মনসিংহে, তো আমার একটা স্টুডেন্ট আছে কোথায়, আমার কিছু স্টুডেন্ট তো রাজশাহীতে, তো রাজশাহীতে কি করবে, বইগুলো চলে যাবে। তাহলে এই যে দূরবর্তী জায়গায় তারা কি করতেছে, সংগ্রহ করতেছে। তাহলে মনে রাখবা দূরে সবসময় কি হচ্ছে, সংগ্রহ হচ্ছে। তাহলে এখান থেকে মনে রাখবা ডিস্টাল প্যাচানো নালিকা যে সোজা নালীতে যুক্ত হয় তাকে বলা হচ্ছে কি সংগ্রাহী নালী। তো এটা একটু মনে রাখবো আমরা, ডিস্টাল প্যাচানো নালিকা কার সাথে যুক্ত হচ্ছে, সংগ্রাহী নালীর সাথে যুক্ত হচ্ছে। বুঝছো? যদি কোশ্চেন আসে ডিস্টাল প্যাচানো নালিকা বা দূরবর্তী প্যাচানো নালিকা কার সাথে সংযুক্ত হচ্ছে, তোমার সংগ্রাহী নালীর সাথে সংযুক্ত হচ্ছে। মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখো এত সুন্দর করে বোঝাচ্ছি এবং এত ট্রিক্সের মাধ্যমে বোঝাচ্ছি, আমি মনে হয় না যে তোমাদেরকে বই ছাড়া, অনেস্টলি বলতেছি, তোমাদেরকে বই দেখানো ছাড়া এই জিনিসগুলো কেউ কোনোদিন তোমাকে পড়াবে। শুধুমাত্র চট্টগ্রামের জন্য, হয়তো মেডিকেলের জন্য পড়তে পারবা, বাট চট্টগ্রামের জন্য এই জিনিসগুলো কেউ পড়াবে না। বাট কোশ্চেন তো ভাই আসে, এখন তোমরা যদি না করো তাহলে তো আসলে আমার কিছু করার না। আমি ক্লাস কন্টিনিউয়াস রাখবো, আমি যেহেতু কথা দিচ্ছি, আমি এক কথার মানুষ, ক্লাস আমার কন্টিনিউয়াস থাকবে, একজন ক্লাস করলো একজনের জন্য ক্লাস থাকবে। বা আশা করি তোমরা উপকারটা নিও, 3-4টা কোশ্চেন যাতে অ্যান্সার করতে পারো বায়োলজি এক্সট্রা সিলেবাস থেকে। শর্টের ক্লাস তো হচ্ছে না, কালকে পরীক্ষা হবে। ওকে, তাহলে বুঝছো? আর ডাক্ত ভ্যালিডি এটা লাগবে না। এখন আসো প্র্যাকটিস। তাহলে আমাদের টাইপ 1 মোটামুটি কমপ্লিট, টাইপ 1 কি আমাদের মোটামুটি কি ভাইয়া কমপ্লিট। তাহলে সুন্দর করে কি আমরা সুন্দর করে টাইপ 1টা ভালো করে পড়ে ফেলছি। তোমাদেরকে যখন স্লাইডটা দেওয়া হবে তোমরা স্লাইডটা দেখে কি করবে, একদম সুন্দর করে সবকিছু করবে। দেখছো একদম প্রত্যেকটা জিনিস খুব গুছানো ভাবে তোমাদের দেওয়া আছে। যারা ক্লাস করতেছো যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো হচ্ছে তোমরা জাস্ট মাথায় রাখবে, তাহলেই হবে। ওকে, এখন আসো আমরা প্র্যাকটিসের দিকে একটু ফোকাস করি। তো কি বলা আছে, প্রথম কোশ্চেনটা অ্যানসার করো। এখানে চট্টগ্রামে আসছে লুপ অফ হ্যানলি বা হ্যানলির লোপ শরীরে নিম্নলিখিত কোন অঙ্গের অংশ। 2020-21 সেশনের প্রশ্ন। একটু কমেন্টে অ্যানসারটা করে ফেলো তো। লুপ অফ হ্যানলি শরীরে নিম্নলিখিত কোন অঙ্গের অংশ, বলো সবাই, একটু কমেন্ট করে ফেলো। ওকে, তাহলে দেখছো কত সহজ কোশ্চেন আসছে আমাদের। তো আমরা বলতে পারি যে এটা অ্যানসার কি হবে, লুপ অফ হ্যানলি বা শরীরের নিম্নলিখিত কোন অঙ্গের অংশ, আমরা জানি কি বৃক্কের অংশ। এটা 20-21 সেশন আসছিল, সহজ কোশ্চেন আসে একদম চট্টগ্রামে, ইজি অ্যানসার করতে পারবে, একটু ক্লাসটা দেখলেই হবে, এক্সট্রা পড়া লাগবে না। আচ্ছা, এর পরবর্তীতে বলো একজন পূর্ণবয়স্ক পুরুষের একটি বৃক্কের ওজন কত। এটা চট্টগ্রামে 18-19 আসছে এবং কি 12-13 সেশন আসছে। তো তোমরা বলো এইটা কি হবে, 100 থেকে 120 গ্রাম, 120 থেকে 140 গ্রাম, 130 থেকে 150 গ্রাম, 150 থেকে 170 গ্রাম। একটু অ্যান্সার করো তো দেখি। এই যে সানি একটা ট্রিক দিছে যে বৃক্ক বড়াইছে, আনসার তো বৃক্কই হবে। হ্যাঁ, এখন এটা একটু বলো তো, কত সহজ কোশ্চেন আসছে না, দেখছো কত সহজ কোশ্চেন আসে।
বাট একটু তো তোমাকে দেখতে হবে, তাই না? তো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের তো এক্সট্রা সিলেবাস পড়া নাই, তো তোমাদেরকে একটু দেখতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে পুরুষের ক্ষেত্রে কতটুকু ওজন, 150 থেকে 170 গ্রাম, 70 গ্রাম। এবং স্ত্রীদের ক্ষেত্রে কি, এটা হচ্ছে কি, স্ত্রী দেহে কতটুকু ওজন, তোমার 130 থেকে 150 গ্রাম। ওকে, এরপর চলো আমাদের পরবর্তী অংশ হচ্ছে নেফ্রনের সংখ্যা। দেখো এটা 18-19 আসছে, আরেকবার আসছিল, আমার হয়তো তোলা হয় নাই। এটা অন্য ভার্সিটিতে অনেকবার আসছে, বাট আমার এখানে অন্য ভার্সিটি গুলো তুলতে পারি নাই সময়ের অভাবে। একজন পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কে নেফ্রনের সংখ্যা কত, বলো? একজন পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? অ্যান্সার করো। একজন পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কে নেফ্রনের সংখ্যা কত, বলো? অ্যান্সার করো তো দেখি, কত সহজ কোয়েশ্চন, তাই না? একটু দেখলে তো হয়, এখানে কি এত কিছু পড়া লাগে? বলো, অ্যান্সার করো। এত কিছু পড়া লাগে না ভাই, এত কিছু পড়া লাগে না এগুলো। সবাই বলে ফেলি। ভেরি গুড, মাশাআল্লাহ। তার মানে কত? 10 থেকে 12 লাখ। সো যে 3টা কোশ্চেন আমরা এখানে পাচ্ছি, এখানে 3টা কোশ্চেন না, আমাদের আরো কিছু কোশ্চেন আসে। আমি একটু ওগুলো একটু লিখে দেই, আমি সময়ের অভাবে আসলে সবগুলো তুলতে পারলাম না। ওকে, আমি আরেকটু এখানে যদি একটু দেখাই, চলো আমরা আরেকটা কোশ্চেন একটু দেখাই। এখানে যে তোমার বলা ছিল কি যে বৃক্কের লম্বচ্ছেদের বাইরের দিকে অংশ কি বলে? তাহলে কোশ্চেন হচ্ছে কি, বৃক্কের লম্বচ্ছেদের বাইরের অংশকে কি বলে? বৃক্কের লম্বচ্ছেদের বাইরের অংশকে কি বলে? তাহলে বলো তো দেখি। এখানে আমি যদি অপশনগুলো একটু দেই, আমি একটা কোশ্চেন একটু লিখে তোমাদেরকে দেই, এ বি সি ডি। আচ্ছা, অপশনগুলো একটু খেয়াল করে দেখো। এখানে কি বলা হচ্ছে? মেডুলা, তারপর কি বলা হচ্ছে? সাইনাস, তারপর কি বলা হচ্ছে? কর্টেক্স, এরপর বলা হচ্ছে কি তোমার পিরামিড, রেনাল পিরামিড। বলো, তাহলে বলো তো দেখি এটা কি হবে অ্যান্সারটা? যে তোমার বৃক্কের লম্বচ্ছেদের বাইরের অংশকে কি বলা হচ্ছে, বলো? বৃক্কের লম্বচ্ছেদের বাইরের অংশকে কি বলা হচ্ছে, বলো? আচ্ছা, সানি। ওকে, এরপর কি আছে? সি, কর্টেক্স। ভেরি গুড। তাহলে কি হচ্ছে এখানে? কর্টেক্স হচ্ছে। সো এই হচ্ছে কি অ্যান্সার। এটা আসছে কত সালে? এটা তোমার 16-17 তে আসছে। এবং আমরা যদি দেখি যে তোমার 12-13 একটা কোশ্চেন আসছিল, কোন তন্ত্রে রেনিন নামক এনজাইমের উপস্থিতি আছে বৃক্কের মধ্যে আছে বা রেচন তন্ত্রে আছে। তো আমরা যদি ওভারঅল বলি যে এখান থেকে আসলে খুবই সিম্পল 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 কোশ্চেন গুলাই চট্টগ্রামে আসছে, একদম সহজ কোশ্চেন গুলা। সো একটু জাস্ট দেখবা, তোমাদের কিন্তু এখান থেকে ভাইয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো পরবর্তীতে যাই আমরা। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী টাইপে চলে যাবো, আমরা টাইপ নাম্বার 2। তো আশা করি টাইপ নাম্বার 1 থেকে আমি যে অল্প জিনিসগুলো দেখাইছি এগুলো একবার চোখ বুলাইলে তোমরা এগুলো পারবা। এনিওয়ে, তো তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি, আমাদের কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রিস্টার্ট 2.0 একদম এই জাস্ট একটা ক্লাস করতেছো না, কত সুন্দর গোছানো স্লাইড, এইভাবেই তোমাদেরকে একদম সুন্দর করে গুছিয়ে পড়ানো হবে, যেটা তোমাদের হয়তোবা কৃষি গুচ্ছের জন্য এইভাবে কেউ পড়ানো হয় না নরমালি। তো আমরা এইভাবে গুছিয়ে ইনশাআল্লাহ পড়াবো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য খুবই ডেডিকেটেড এবং হচ্ছে কি একদম টপার লেভেলের টিচার প্যানেল কিন্তু এই কোর্সে আছে। সো তোমাদের খুশির খবর, তোমাদের কিন্তু 20 তারিখ পর্যন্ত অফারটা ইনক্রিজ করা আছে। সো ভাই, যারা কৃষি গুচ্ছের জন্য একদম ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও তারা চাইলে এখানে জয়েন হতে পারো এই কোর্সের মধ্যে। অফারে মাত্র 1899 টাকা এবং 22 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবা, 22 তারিখ থেকে আমাদের ক্লাস, সেই পর্যন্ত কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস গুলো তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো আশা করি যদি ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও তাহলে ইনশাআল্লাহ এটা তোমাদের জন্য ইনাফ। আরেকটা কথা, তোমাদের জন্য হয়তো বা আগামী কালকে মারুফ ভাইয়াকে নিয়ে আমরা একটা গাইডলাইন সেশন চলে আসবো। মারুফ হচ্ছে তোমাদের যেহেতু গুচ্ছতে ফার্স্ট ছিল এবং কৃষিতে থার্ড ছিল, তো তার একটা সেশন ইনশাআল্লাহ আগামী কালকে তোমরা পাবা। আর যারা এনরোল করতে চাও পেজে একটা মেসেজ দিয়ে দিও, তাহলে হবে। ওকে, এখন আসো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 তে কি আছে? রেচনের শারীরবৃত্ত। ভাই দেখো কত সুন্দর করে গোছানো। রেচনের শারীরবৃত্ত বলতে কি, এখানে দুইটা জিনিস আমরা মেইনলি ফোকাস করব। নাম্বার 1 হচ্ছে কি অ্যামোনিয়া তৈরি, মানে ইউরিয়া তৈরি। কোথায় তৈরি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে। ওকে, তারপর আসো তোমার নাম্বার 3 হচ্ছে তোমার কি? নাম্বার 3 হচ্ছে তোমার কি এখানে? ওকে, নাম্বার 2 হচ্ছে কি তোমার মূত্র উৎপাদন। এই দুইটা জিনিস আমরা একটু ভালোভাবে এখানে দেখব, ঠিক আছে? আচ্ছা, অনেকে অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের আজকেই প্রায় 150 মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে, প্রায় 150 মতো হয়ে গেছে। এখনো ভর্তি চলতেছে, তা না? কারণ আমি মনে করি একটা স্টুডেন্ট তখনই ভর্তি হবে যখন দেখবে ওই প্রতিষ্ঠানের টিচাররা কতটুকু ভালো পড়াচ্ছে বা ডেডিকেশন দিয়ে পড়াচ্ছে। এখানে এক্সট্রা বলতে মার্কেটিং, এই মার্কেটিং ওই মার্কেটিং কোনো কাজে লাগে না। আমি মনে করি স্টুডেন্টটা অলওয়েজ ক্লাসের দিকে ফোকাস করে। এনিওয়ে, ওকে, দেখো এখানে কি আছে? রেচনের শারীরবৃত্ত। শারীরবৃত্ত মানে কি? তুমি একটা মেশিন,
একটা মেশিনকে রাখলাম, আমরা মেশিনের পার্টস কি আছে, মেশিনের গঠনটা আমরা এতক্ষণ বললাম। তো এখন এই মেশিনটা আসলে কি কাজ করবে, আমি যে মেশিনটাকে রাখলাম আমার মেশিনটা কি কাজ করবে সেই জিনিসটা আমার দেখতে হয়। তো সেকেন্ড পার্ট হচ্ছে কি আমাদের মেশিনটা কি দেখবে, রেচনে শারীরবৃত্ত। তো মেশিনের কাজগুলো হচ্ছে দেখো, রেচনে ইউরিয়ার আধিক্য থাকে, এই জন্য এটাকে কি বলেছে ইউরিওটেলিজম। তাহলে দেখো যেহেতু রেচনের মধ্যে ইউরিয়ার পরিমাণটা বেশি থাকতেছে, আমরা জানি রেচনের প্রধান জিনিস হচ্ছে তোমার ইউরিয়া, এই জন্য এটাকে কি বলা হচ্ছে ইউরিওটেলিজম। এখন যেসব প্রাণীতে ইউরিওটেলিজম থাকে তাদেরকে বলা হচ্ছে কি ইউরিওটেলিক। এখন তোমরা আমাকে একটু বলবা যে মানুষ কি ইউরিওটেলিক, বলো মানুষ কি ইউরিওটেলিক বলো তো। বলো রেচনের যেসব প্রাণীতে ইউরিওটেলিজম থাকে তাদের ইউরিওটেলিক। আচ্ছা কোর্স ছাড়া কি চান্স পাবো না? অবশ্যই পাবা, কেন পাবা না? যদি তুমি সেইভাবে গুছিয়ে একা একা করতে পারো অবশ্যই পাবা। কোর্স তো এখানে ম্যান্ডেটরি কিছু না। এখন তোমার যদি গুছানো লাগে জিনিসটা অন্য গুছিয়ে দিবে, টিচাররা গুছিয়ে দিবে, কি কি লাগবে না লাগবে মেটেরিয়ালস দিবে, কোথায় কি পড়তে হবে না পড়তে, বিস্তারিত জিনিসগুলো তো তুমি কোর্সে পাবা। তুমি যদি জিনিসগুলো একা একা ম্যানেজ করতে পারো দেন তো এনাফ। আচ্ছা মানুষে থাকে, ভেরি গুড, মাশাআল্লাহ অনেক আনসার দিচ্ছে। আমি দেখি বুশরা, তারপর হচ্ছে শিল্পী, নাইমা জান্নাত, ফেরদৌসা সাদিয়া, শাম্মী, মেহজাবিন, মাইশা, মুগ্ধ, ভেরি গুড। তার মানে দেখো ভাইয়া এখানে কি আছে তোমার মানুষের মধ্যে কি আছে তোমার ইউরিওটেলিক, কারণ আমাদের মানুষের ইউরিয়ার আধিক্য থাকে, এটা কি বলা হয় ইউরিওটেলিজম। ওকে এরপর আসো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন। ওকে এনিওয়ে এটা অর্নিথিন চক্রটা মূলত যকৃত হচ্ছে, এটা একটু মিস করলাম। এখন ওকে দেখো তাহলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলা কোত্থেকে উৎপন্ন হচ্ছে। প্রথম কথা আসো, আমরা যে আমিষ জাতীয় খাদ্যগুলা খাই না, প্রোটিন খাই, যেমন আমি একটু গরুর মাংস দিয়ে খেয়ে আসলাম, বা কেউ চিকেন খাচ্ছে, কেউ ফিশ খাচ্ছে, যাই খাক না কেন, এই আমিষ জাতীয় খাদ্যগুলা কি জটিল খাদ্য। এগুলা যখন আমাদের পরিপাক ও শোষণ আমরা যেটা করছি, পরিপাক হওয়ার পর এগুলা কিসে পরিণত হচ্ছে, অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে ভাইয়া আমিষ জাতীয় খাদ্যগুলা পরিপাকের পর কোথায় পরিণত হচ্ছে, অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। এখন সেই সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিডটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন হয় না, সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড কিন্তু শরীরের জন্য প্রয়োজন হয় না। কিছু অ্যামিনো অ্যাসিড যেটা এক্সট্রা থাকবে, সেই এক্সট্রা অ্যামিনো অ্যাসিডটা কি হয় তোমার ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং কি অ্যামিনে পরিণত হবে। তার পরবর্তীতে এই অ্যামিনের সাথে যখন হাইড্রোজেন আয়ন যুক্ত হবে পানি থেকে এসে, সেটা কি গঠন করবে, অ্যামোনিয়া তৈরি করবে। তার পরবর্তীতে দেখো এই অ্যামোনিয়া অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করতেছে কি ইউরিয়া তৈরি করতেছে। তাহলে অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া তৈরি হচ্ছে কোন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। তাহলে মনে রাখবা, আচ্ছা এটা একটু না বুঝলেই হবে। তাহলে দেখো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন অর্থাৎ ইউরিয়া তৈরি হচ্ছে কোন চক্রের মাধ্যমে। এই কোশ্চেনটা এখান থেকে একমাত্র আসার মতো কোশ্চেন। তাহলে এখান থেকে এই স্লাইড থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ইউরিয়া তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। এবং ইউরিয়ার সংকেতটা কি বলতো দেখি, NH2 NH2 CO NH2, এটাই হচ্ছে গিয়ে কি ভাইয়া আলটিমেট ইউরিয়া সংকেত। ইউরিয়া তৈরি হচ্ছে যকৃতে, বা চক্রটা হচ্ছে এখানে অর্নিথিন চক্র, এটা একটু মাথায় রাখবা। তাহলে বুঝছি ইউরিয়া সংকেত লাগবে, এবং ইউরিয়া তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়, অর্নিথিন চক্রে। আর ইউরিয়া কিন্তু অর্নিথিন চক্রটা কিন্তু তোমার ইতে হয়, যকৃত হয়, এটা মনে রাখবা। আচ্ছা এটা কি দুইবার দিছি নাকি? ওকে স্লাইডটা দুইবার চলে আসছে। এনিওয়ে এখন আসো মূত্র সৃষ্টি। দেখো অনেক কঠিন মনে হচ্ছে তাই না, যে অনেক কিছু মনে আছে। এনিওয়ে অনেক কিছু না, তো আমরা দেখবো আসলে মূত্র কিভাবে সৃষ্টি হচ্ছে না হচ্ছে। আচ্ছা লেখাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো তাহলে দেখো ভাইয়া মূত্র সৃষ্টি, তো আমাদের মূত্র সৃষ্টি হয় তিনটা ধাপে, তার ধাপগুলা দেখবা। আবারও বলতেছি তিনটি ধাপ। কি কি ধাপগুলো আছে এখানে, অতি সূক্ষ্ম পরিস্রাবণ, অতি সূক্ষ্ম পরিস্রাবণ, টিউবুলার পুনঃশোষণ এবং কি সক্রিয়করণ। তাহলে প্রথমত পরিস্রাবণ হবে, তারপর কি হবে পুনঃশোষণ হবে, এবং লাস্টে কি হবে সক্রিয়করণটা হয়ে যাবে। এখানে যা যা জিনিস দেখতেছো একটা কিছু এখানে লাগবে না, বুঝছো? এই চার্টের একটা কিছুই তোমাদের লাগবে না। এগ্রিজিএসটি ক্লাস হবে তো প্রাইভেট গ্রুপে হবে, এখানে না, এটা কোর্সের গ্রুপে। তাহলে আমি যেটা বলতেছি তোমাদের এই চারটা দেওয়া আছে, বাট এই চারটা তোমাদের জন্য লাগবে না। সিইউ এর জন্য, সিইউ এর জন্য যেটা লাগবে শুধুমাত্র তিনটি ধাপে মূত্র তৈরি হচ্ছে, অতি সূক্ষ্ম পরিস্রাবণ, টিউবুলার পুনঃশোষণ এবং হচ্ছে সক্রিয়করণ। যা ধাপের নাম, শুধুমাত্র কি মনে রাখবা, ধাপের নাম, শুধুমাত্র কি মনে রাখবো, আমরা ধাপের নাম মনে রাখবো। বড় কথা হচ্ছে এই টাইপ থেকে কোশ্চেনই আসে না, এটা হচ্ছে মেইন কথা। আমরা যে টাইপ নাম্বার 2 করতেছি এখান থেকে কোনো কোশ্চেনই কিন্তু মূলত আসে না, বাট তারপর আমি বলতেছি যদি আসে তাহলে এই অংশটা দেখবা, এটা লাগবে না, সিইউ এর জন্য লাগবে না। যদি সেকেন্ড টাইম মেডিকেল দাও তখন এটা পড়ে নিবা। এরপর আসো এই আমাদের মূত্রনালী থেকে এই অংশটা একটু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কোশ্চেন আসছে, এটা পরের স্লাইড থেকে কোশ্চেন আসছে। তাহলে দেখো মূত্রের পরিমাণ কতটুকু, 0.5 থেকে 2.5 লিটার।
0.5 থেকে 2.5 লিটার। তাহলে আমি একটু আগে বলছিলাম আমরা শুরুর দিকে যে মূত্রের রং কেন ক্ষর বর্ণের বা হালকা হলুদ বর্ণের হচ্ছে। তাহলে মূত্রের রং একটা কারণে তোমার হলুদ বর্ণের হয়, যেটা হচ্ছে কি ইউরোক্রোম নামক রঞ্জক থাকে। সো এই জিনিসটা একটু ভালো করে দেখবা। তাহলে মূত্রের রংটা কি হালকা হলুদ বর্ণের, এটা আমরা সবাই জানি, বা ক্ষর বর্ণের। ক্ষর মানে কি তোমরা চিনো, ধান গাছের যে খড়টা তৈরি হয়। তাহলে এটা কেন হচ্ছে, আমি একটু আগে বলছি না যে ইউরোক্রোম থাকার কারণে, আমরা শুরুতেই বলছি কিনা ক্রোম থেকে কি রঞ্জক, ইউরোক্রোম মানে কি ইউরিয়ার রঞ্জকটা শেষ। আচ্ছা, এবং কেন ঝাঁঝালু গন্ধ হচ্ছে, ইউরি নোট থাকার জন্য। তার মানে কি এগুলোতে ইউরি শব্দটা থাকবে, মূত্রের বর্ণ বলো বা তুমি এখানে ঝাঁঝালু গন্ধ বলো, যাই বলো না কেন এখানে ইউরি শব্দটা থাকবে। তাহলে ইউরি নোট থাকার কারণে কি হচ্ছে, এটা ঝাঁঝালু বর্ণের হচ্ছে। পিএইচটা দেখতে পারো চাইলে, পিএইচ 5 থেকে 6.5, এবং আপেক্ষিক গুরুত্ব এগুলো লাগবে না। সো আমি যেটা বলবো এখান থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি তোমার বর্ণটা ইম্পর্টেন্ট। তাহলে কি কারণে হচ্ছে আমার সাথে একটু বলো। যে ভাইয়া মূত্রের পরিমাণ হচ্ছে 0.5 থেকে 2.5 লিটার, যেটা মূত্রথলিতে জমা থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি ইউরোক্রোম রঞ্জকের কারণে মূত্রের বর্ণ কি হচ্ছে, হালকা হলুদ বর্ণের হচ্ছে। তারপর নাম্বার 3 কি বলছে আমরা, কেন ঝাঁঝালু গন্ধ হচ্ছে, ইউরি নোডের কারণে, ইউরি নোডের কারণে হচ্ছে। এরপর পিএস কত, 5 থেকে 6.5। সবাই বুঝছো এটা, সবাই বুঝছো এটা। তাহলে ভাইয়া এখানে কি ভালো করে মনে রাখবো কি, আমরা ইউরিক্রোমটা মনে রাখবো। কি মনে রাখবো আমরা, ইউরিক্রোমটা মনে রাখবো। পারবো না আমরা সবাই, পারবো সবাই বলো। তাহলে 0.5 থেকে 2.5 লিটার। ওকে, হ্যাঁ গুড। এটা কে, আতিকুর আশিক। হ্যাঁ গুড, ভেরি গুড, আতিকুর আশিক। ভাইয়া সংকেত লাগবে না, সংকেতটা লাগবে না। সংকেতটা তোমরা মেডিকেলের জন্য পড়বা, যদি সেকেন্ড টাইম মেডিকেল দেও কেউ তাহলে মেডিকেলের জন্য পড়বা। বাট চট্টগ্রামের জন্য আমি যা বললাম, মেইন কথা হচ্ছে কি চট্টগ্রামের জন্য এই যে টাইপ নাম্বার 2 আমরা রেচনের শারীরবৃত্ত যেটা পড়তেছি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একদম 0.5% মোট কথা। বাট তারপরও 0.5% যদি কোনোভাবে সত্য হয়ে যায় তখন কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য দেখাচ্ছি তোমরা যে অংশগুলো লাগবে, এবং আশা করি তোমরা এই অংশগুলো একটু দেখলে তোমরা পারবা, কঠিন কিছু না। বই দেখার দরকার নেই, স্লাইড দিব, স্লাইড দেখবো জাস্ট। এখন আসো এই অংশটা একটু ইম্পর্টেন্ট। এখানে এই জায়গা থেকে তোমার কোশ্চেন আসছে, এই জায়গা থেকে তোমার কত সেশনের কোশ্চেন আসছে আমি একটু দেখাই। এখান থেকে তোমার 24 তে কোশ্চেন আসছে কত সেশনে, 2010-11 সেশনে এই অংশটা, এই লাইন থেকে প্রশ্ন আসছে। দেখছো কত অ্যানালাইসিস করে পড়াচ্ছি। এখন দৈনিক একটা মানুষ কতটুকু মূত্র ত্যাগ করতেছে, তাহলে দৈনিক একটা মানুষ 280 থেকে 320 মিলিলিটার, 280 থেকে 320 মিলিলিটার মূত্র ত্যাগ করে একটা মানুষ দৈনিক। ক্লিয়ার? তাহলে একটা মানুষ দৈনিক 280 থেকে 320 মিলিলিটার মূত্র ত্যাগ করতেছে। ওকে, এখন আসো ডাই ইউরেটিক। দেখো তোমার কি কি কারণ আসলে মূত্রের পরিমাণটা বৃদ্ধি পায়, এটা তো আসলে আমরা কি বলবো, এটা নরমাল বাচ্চা বলে বলতে পারবে। দেখো চা খাবা, চা যেহেতু এখানে পানীয় পদার্থ, তো চা খেলে কি অবশ্যই মূত্রের পরিমাণটা বাড়বে। কফি খেলে মূত্রের পরিমাণটা বাড়বে, অ্যালকোহলে আরো বেশি বাড়বে। তার মানে কি চা, কফি, অ্যালকোহল যেগুলাতে সাধারণত আমাদের বডিতে মূত্রটা বেশি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি তোমার বলা হচ্ছে কি ডাই ইউরেটিক পদার্থ। তার মানে যদি কখনো কোশ্চেন আসে যে ডাই ইউরেটিক পদার্থ কারা কারা, মনে রাখবো হচ্ছে কি চা, কফি, অ্যালকোহল। কারা কারা, চা, কফি এবং কি অ্যালকোহল। চা, কফি, অ্যালকোহল এগুলোকে বলা হচ্ছে কি ডাই ইউরেটিক পদার্থ, অর্থাৎ যেগুলা খেলে আমাদের কি হচ্ছে তোমার মূত্রের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এগুলাকে বলা হচ্ছে কি ডাই ইউরেটিক। আশা করি বুঝছো, সবাই বুঝছো তো। এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। ওকে, হ্যাঁ ভেরি গুড, আশিকের পড়াটা আমার ভালো লাগতেছে। এখন আসো, একটু আগে একজন জিজ্ঞেস করছিল যে ভাই অসমো রেগুলেশন জিনিসটা কি। দেখো তো অসমো রেগুলেশন জিনিসটা হচ্ছে, এটা মূলত আমাদের ব্লাড প্রেশারের সাথে রিলেটেড। ধরো একটা মানুষের যখন ব্লাডের প্রেশারটা বেড়ে যায় তখন মেইনলি কি জিনিসটা হয়, রক্তের আয়তনটা বাড়ে। এখন রক্তের আয়তনটা কমানোর জন্য অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কি হচ্ছে, তখন কি হবে বলতো দেখি, অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে কি করবে সে, তোমার এখানে পানির পরিমাণটা কমায় দিবে। এখানে প্রসেসটা সুন্দর করে দেওয়া আছে। এবং যখন ব্লাড প্রেশারটা কমে যাবে তখন এই মানে ব্লাড প্রেশার কম, তোমার ব্লাড প্রেশার বাড়াইতে হবে, তখন কি হবে এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটাকে সক্রিয় করা হবে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক মানে কি, অ্যান্টি মানে কি বিপরীত, ডাইউরেটিক মানে কি মূত্রের বিপরীতে। অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোনের কাজ হচ্ছে কি মূত্র কম তৈরি করা। এখন মূত্রটা মেইনলি কোত্থেকে তৈরি হচ্ছে, মনে রাখবা মূত্র তৈরি হচ্ছে কি মেইনলি কোত্থেকে, আচ্ছা মূত্র মেইনলি তৈরি হচ্ছে কোত্থেকে, ব্লাড থেকে। ওকে, তো ব্লাড থেকে মূত্র তৈরি হচ্ছে, বুঝছো। এখন যখন তোমার মূত্রের পরিমাণটা কমে যাবে, যখন তোমার ব্লাড থেকে মূত্র পরিমাণটা কমে যাবে তখন কি ব্লাডের প্রেশারটা বেড়ে যাবে। সো এটাই হচ্ছে কি মেইন জিনিস। তাহলে এই এডিএইচ মানে কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা কি করবে মূত্রটাকে কম তৈরি করবে, এবং কম তৈরি করে কি করবে তোমার মূলত যাদের ব্লাড প্রেশার কম তাদের ব্লাড প্রেশারটা বাড়াবে, আর যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ক্ষেত্রে কি হবে এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কি হবে তোমার তখন নিষ্ক্রিয় হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে তাদের ব্লাড প্রেশারটাকে কি করবে কমিয়ে দেবে। দ্যাটস ইট। তাহলে অসমো রেগুলেশন হচ্ছে কি মূলত পানি সাম্যতা রক্ষা করা,
আমাদের রক্তের মধ্যে পানির সাম্যতা রক্ষা করাটা হচ্ছে কি এই অসমোরেগুলেশন। এরপর আসো হরমোন। এই অসমোরেগুলেশনের জন্য কি কি হরমোনগুলো থাকবে? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এবং এই এডিএইচ এর অন্য নাম কি? এই অন্য নামগুলো মনে রাখবা, ভ্যাসোপ্রেসিন হরমোন। আচ্ছা, ক্লিয়ার সবাই? তাহলে একদম কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার। এখানে সুন্দর করে দেওয়া আছে, যদিও এগুলো তোমাদের প্রয়োজন নাই, এটা দেওয়া আছে, এটা আমি মেইনলি তৈরি করছি এবার, যাতে সামনের বার আমরা মেডিকেলে পড়াবো ওখানে যাতে পড়াইতে পারি জিনিসটা। বাট এটা তোমাদেরকে এক্স্যাক্টলি লাগবে না, জাস্ট তোমরা মনে রাখবা এডিএইচ এর পুনরূপ কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এবং এডিএইচ এর অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন হরমোন। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। ওকে, বুঝলাম না এক স্লাইড বারবার কেন আসছে। ওকে, তাহলে আমাদের টাইপ নাম্বার 2 মোটামুটি কমপ্লিট। তাহলে টাইপ নাম্বার 2 থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, তোমার একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে তোমার কি? যে তোমার কি ছিল যে যেসব দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহ বাড়ায় দেয় সেগুলোকে কি বলা হচ্ছে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এছাড়াও আমরা যদি দেখি যে তোমার জাহাঙ্গীরনগরে কি কি আসছে, একটু যদি তোমাদেরকে দেখি বিগত বছরগুলোতে, রক্তের রং হালকা হলুদ হয় কেন? ইউরোক্রোমের জন্য। কোন জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেন জাতীয় বর্জ্যের সৃষ্টি হয়? আমিষ জাতীয় খাদ্যের ফলে। এটা আমি স্লাইডে পড়াইছি। তারপর দেখো আমরা যদি একটু দেখি আমাদের আর কি কি আছে, তোমার একটা সুন্দর একটা কোশ্চেন আসছিল যে মানব দেহে প্রতি মিনিটে উৎপন্ন গ্লোমেরুলার ফিল্ট্রেটের কি পরিমাণ পুনঃশোষিত হচ্ছে। তাহলে আমরা শুরুতে একটা জিনিস পড়ছিলাম যে প্রতি মিনিটে কতটুকু তরল এখানে হচ্ছে, রেচনের কাছে হচ্ছে 125 ঘন সেন্টিমিটার, 125 ঘন সেন্টিমিটার। এনিওয়ে, তার মধ্যে মাত্র প্রতি মিনিটে 1 মিলিলিটার বা 1 ml শুধুমাত্র মূত্র তৈরি হয়, বাকি 124 ml কি তোমার পুনঃশোষিত হচ্ছে টিউবুলার পুনঃশোষণের মাধ্যমে। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন আসছিল দাবিতে, মানবদেহে প্রতি মিনিটে উৎপন্ন গ্লোমেরুলার ফিল্ট্রেটের কি পরিমাণ পুনঃশোষিত হচ্ছে। তার মানে 125 এর মধ্যে 124 পুনঃশোষিত হবে, বাকি এক যেটা আছে এটা কি হবে? মূত্র হিসেবে বের হয়ে যাবে। এরপর ছিল হচ্ছে মূত্রের বর্ণের জন্য দায়ী কে? রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, আমরা জানি ইউরোক্রোম। তারপর আছে ইউরিক অ্যাসিড কোন পদার্থের বিপাকের শেষ পরিণতি? ইউরিক অ্যাসিড কোন পদার্থের? আচ্ছা, এটা মিলো অর্গানিকের পড়া, এখানে পড়া না। এরপর আসো সাধারণত মানবদেহে প্রতি মিনিটে মূত্র তৈরির পরিমাণ কতটুকু? প্রতি মিনিটে কতটুকু? আমরা জানি কি 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসি। তারপর আসছে তোমার কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন কাজ করে কোথায়? এটা হচ্ছে কি কিডনিতে কাজ করে। তারপর আসছে তোমার খুলনাতে কি আছে? মানবদেহে কোন অঙ্গটি পিএইচ নিয়ন্ত্রণ করে? বৃক্ক। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই সহজ কোশ্চেন গুলো ছিল আমাদের এখানে। সো আমি যেগুলো পড়াইছি অল্প জিনিস পড়াইছি, আশা করি তোমরা এখানে যা পড়াইছি খুব ইজিলি তোমরা এগুলো পারবা, যা পড়াইছি ইজিলি পারবা। একদম অল্প জিনিস পড়াইছি এই চ্যাপ্টারে, বাট এগুলো কিন্তু তোমাদের কঠিন কিছু লাগবে না ইনশাআল্লাহ। ওকে, নাও টাইপ নাম্বার 3 তে আসো। টাইপ নাম্বার 3 হচ্ছে কি তোমার আমাদের বৃক্কের সমস্যা। তো বৃক্কের সমস্যা থেকেও দেখো কোশ্চেন যেটা আসছে আমাদের সিইউ তে 20-21 আসছে, 13-14 তে আসছে এবং কি 12-13 তে আসছে। বুঝছো? এই দুইবার কিন্তু তিনবার কিন্তু মূলত আসছে, তার মধ্যে 20-21 যেহেতু রিসেন্টলি আসছে, তো আমরা বলতে পারি যে এইবার মোটামুটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইপটা আছে বলা যায়। ওকে, এই টাইপটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। আমি তার আগে একটু দেখি, আমার কোশ্চেন গুলো তোলা হয় নাই। এখানে যে কোশ্চেন গুলো আসছে মোটামুটি তোমার আহামরি কঠিন কোনো কোশ্চেন এখানে আসে নাই। আচ্ছা, চলো আমরা শুরু করে দিই। দেখো ভাইয়া, প্রথমত আসো বৃক্কের যে সমস্যা আসে, বৃক্কের সমস্যার ক্ষেত্রে নাম্বার 1 যে জিনিসটা সেটা কি? বৃক্ক বিকল হওয়া। এই যে বৃক্ক বিকল, হ্যাঁ, সুন্দর একটা ছবি দেওয়া আছে। ওকে, তাহলে বৃক্ক বিকলের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবা, যাদের বয়স 70 বছর, তাহলে 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক মাত্র 50% কাজে সক্ষম। তাহলে আমরা এই যে আমাদের বয়স হচ্ছে, আমাদের এই যে বয়স হচ্ছে ভাইয়া, আমরা তো মনে করতেছি, আমরা মনে হয় এই যে একটা তরুণ মানে তারুণ্যের সময়, বা আমরা এই যে উঠতেছি ফিরতেছি, বয়স কিন্তু হয়ে যাচ্ছে। আমার বয়স এখন ধরো কত, আমার সামনে আমার বার্থডে মার্চের 1 তারিখে, তো আমার মার্চের 1 তারিখে হচ্ছে কি আমার বা বয়সটা কত হবে তোমার 23 বছর গিয়ে আমি 24 বছরে গিয়ে পা দিব মার্চের 1 তারিখের পরে, মানে 24-এ পা দিব আর কি, মার্চের 3 তারিখ, সরি 1 তারিখ না। 23 কিন্তু দিন কিন্তু চলে যাচ্ছে, হঠাৎ করে দেখবো যে বয়স হয়ে গেছে 35, হঠাৎ করে দেখবো 45, একটা সময় গিয়ে দেখবো যে আসলে শরীর আর কাজ করতেছে না। এই যে এখন তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিচ্ছি ঘন্টার পর ঘন্টা, তখন এমন একটা সময় আসবে যখন চাইবো যে ম্যারাথন ক্লাস নেই, বা শরীর সেটা দিবে না। হয়তোবা এই প্রফেশনে থাকবো না, বা এই জায়গাগুলোতেই থাকবো, এই জায়গা থেকে হয়তোবা আমি আর 3-4 বছর পরে এমনি তো একটাকে থাকি কিনা এটাও শিওর না। বাট এই যে আগামী 20 বছর কোন দিক দিয়ে চলে যাবে ঠিক নাই, তখন আসলে ইচ্ছা হবে যে না, এই যে 20 বছর আগে এই স্টুডেন্টদের জন্য, এই এইচএসসি 24 ব্যাচের জন্য 4 ঘন্টা 5 ঘন্টা ম্যারাথন ক্লাস নিতাম, বাট সেই এনার্জিটা তখন পাবো না। দেখবা তখন হচ্ছে কি এই হাড়ের সমস্যা, এই হাড় ক্ষয় হয়ে গেছে, এই তোমার
লাংসের সমস্যা, এই কিডনিতে প্রবলেম, এইটা প্রবলেম, মানে একটা না একটা প্রবলেম ধরা পড়বে। এই যে দিন যাবে আর মানুষের শরীর বা মানুষের যে মেশিনটা সেটা কিন্তু দিনে দিনে তোমার কি হবে, আস্তে আস্তে তোমার এটা ডাউন হয়ে যাবে। সবসময় একটা জিনিস মনে রাখবো ভাইয়ের পক্ষ থেকে, যে আমরা কিন্তু বয়স বাড়তেছে না, বয়স মানুষের কমতেছে। তোমার এই যে আমি যে কথাটা বললাম, এই যে আমি একটু আগে যে ক্লাসটা নিলাম, আমি জাস্ট একটা জিনিস সবসময় চিন্তা করি কি জানো, যে আমি যে একটু আগে যে ক্লাসটা নিলাম, আজকে সন্ধ্যা 6টা বাজে ক্লাসটা নিলাম, 6:30, এই ক্লাসটাকে আমার জীবনে আসবে? আসবে না। তার মানে কি, চিন্তা করো, এই যে একটু আগে তুমি ডিনার করে আসছো, এই জিনিসটা কিন্তু তোমার জীবনে আসবে না। প্রতিনিয়ত আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। তো সামনে যেটা আছে সেটাকে কাজে লাগাও। যে সময়টাতে এখন আছো এটাকে তুমি কখনোই ফেরত পাবা না, কখনোই না। ইভেন আমি যে 2 মিনিট আগে স্লাইডটা পড়ে আসলাম, এই স্লাইডটাকে আমি কখনো ফেরত পাবো না, স্লাইডটা পাবো, বাট এই যে আমি কথাগুলো বলে আসলাম সেই সময়টা কিন্তু আমি পাবো না। অর্থাৎ প্রতিটা সেকেন্ডকে যদি তোমরা কোটি কোটি ভাগে ভাগ করো, সেকেন্ডকে যদি কোটি কোটি ভাগে ভাগ করো, তাও যে সময়টা যাচ্ছে সেটা কখনোই তুমি ফেরত পাবে না। সো জীবনে এমন কিছু করো যেটা তোমার প্রত্যেকটা সময়টাকে তোমার জীবনে স্মরণীয় করে রাখে, এইটা করবা এবং ভালো কাজ করবা, যাতে করে আগামী 50 বছর পর গিয়েও বলতে পারো যে না, আমি এই বয়সে আমার অতীতে এই জিনিসটা করে আসছে। এটা হচ্ছে মনে রাখবো সবসময়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো 70 বছর। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, এনিওয়ে কথা অনেক দূর চলে গেছিলাম। তাহলে 50% কাজে সক্ষম, 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক মাত্র 50% কাজে সক্ষম, বাকি 50% হচ্ছে কি তোমার এখানে বিকল হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আসো, রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে বৃক্ক বিকল বলে। এটা হচ্ছে সংখ্যা, এটা তোমাদের লাগবে না, এটা হচ্ছে তোমার একাডেমিকে লাগে। বৃক্ক বিকল 2 রকম, এটা একটু ইম্পর্টেন্ট আছে। মূলত 2 ধরনের বৃক্ক বিকল হয়, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী আর একটা হচ্ছে কি তাৎক্ষণিক। এখন তাৎক্ষণিক যেটা হয় সেটা মূলত কি 48 ঘন্টার জন্য হয়, আর দীর্ঘস্থায়ীটা মোটামুটি লম্বা সময়ের জন্য হয়। তাহলে বৃক্ক বিকল কয় ধরনের? ভাইয়া 2 ধরনের, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী আর একটা হচ্ছে কি তাৎক্ষণিক। তাহলে তাৎক্ষণিকটা কতক্ষণের জন্য হচ্ছে? মাত্র 48 ঘন্টার জন্য হচ্ছে কি তোমার এখানে তাৎক্ষণিকটা হচ্ছে। এরপর দেখো, বৃক্ক বিকলের ফলে রক্তে পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায়। তাহলে দেখো এখানে একটু মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। তাহলে আমি এখানে অল্প জিনিসে দেখাচ্ছি যে বৃক্ক বিকলের ফলে কোন আয়নের পরিমাণ বেড়ে যায়। যদি তোমাকে কঠিন কোশ্চেন করে এই কথাটা বলতে পারে যে বৃক্ক বিকলের ফলে কোন আয়নটা বেড়ে যাচ্ছে, এখানে পটাশিয়াম আয়নটা বেড়ে যাচ্ছে, এবং পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডে সমস্যা হয় এবং হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমরা বৃক্ক বিকল থেকে যেটা পড়বো, 50% কাজে সক্ষম হয় কত বছর বয়সে? 70 বছর বয়সে। এবং এটা 2 প্রকার হয়, দীর্ঘস্থায়ী, তাৎক্ষণিক। তাৎক্ষণিকটা মাত্র 48 ঘন্টার জন্য তোমার ক্ষয়টা বিকলটা হবে, এবং যেটা তোমার দীর্ঘস্থায়ী হবে এটা একটু লং টাইমের জন্য হবে। এর পরবর্তীতে কি বৃক্ক বিকলের ফলে পটাশিয়াম আয়নের পরিমাণ রক্তে বেড়ে যাবে। তো এই হচ্ছে কি মোটামুটি এখান থেকে ইনফরমেশন গুলো। নেক্সট আসা হচ্ছে ভাই বৃক্ক বিকলটা কেন হচ্ছে। আমরা তো জানলাম যে বৃক্ক বিকল এগুলো হয়, বাট বৃক্ক বিকলের কারণটা কি? খুবই সিম্পল কারণ, যেগুলো তোমরা দেখতে পারবা। ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি? মানুষের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পানি কি করা, রেচনের মাধ্যমে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি ডিহাইড্রেশন। তারপর আসো ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ, অর্থাৎ কি যখন শরীর থেকে অতিরিক্ত জিনিসগুলো, এটা মনে রাখবা যে অতিরিক্ত জিনিস যখন বের হয়ে যাবে তখন হচ্ছে কি আমাদের বৃক্কের জন্য সমস্যা হয়। যেমন অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ। তারপর এই যে অতিমাত্রায়, বৃক্ক বিকলটা তখনই হয় যখন তোমার সবকিছু কি অতিমাত্রায় হবে। অতিমাত্রায় ডায়রিয়া ও বমি। তারপর আসে বৃক্কে পাথর হওয়া, ওকে। তারপর কি অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ঔষধ এবং রক্তচাপের ঔষধ। তাহলে দেখো মোটামুটি বৃক্ক বিকলের কারণগুলোর একটাই ফ্যাক্ট, সেটা হচ্ছে সবকিছু অতিমাত্রায়। জাস্ট মনে রাখবা, মুখস্থ করার কিচ্ছু নাই, শুধু একটা কথা মনে রাখবো যে এখানে অতিমাত্রায় যখন কোনো কিছু ঘটবে তখনই হচ্ছে কি তোমার এখানে বিকলটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। এর পরবর্তীতে চলো আমাদের নেক্সট স্লাইডে যেটা আছে। তো আমরা হচ্ছে কি কারণগুলো দেখলাম যে এই কারণে হয়। এখন কারো বৃক্ক বিকল হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, শরীরটা কি হয়ে যাবে? ফুলে যাবে। প্রথমত আসো, শরীরটা ফুলে যাবে। তারপর সব পাঁজর ও কোমরের মাঝামাঝি ব্যথা হবে। এটা সিম্পলি হবে, কারণ আমরা জানি কি যেহেতু পাঁজর বা কোমরের পাশাপাশি জায়গাটাতেই কিন্তু আমাদের বৃক্কের অবস্থান, তো এই জায়গাতে অবশ্যই ব্যথা হবে। দেন আসা হচ্ছে কি উচ্চ রক্তচাপ থাকবে। কেন উচ্চ রক্তচাপ থাকবে? কারণ বৃক্ক তো কাজ করবে না, শরীর কাজ করবে না। অর্থাৎ তখন কিন্তু বৃক্ক যখন বিকল হয়ে গেছে তখন কিন্তু বৃক্কের কাজটা কমে যাবে, এবং শরীর থেকে যে রেচন পানিটা যেটা আছে, মূত্র যেটা আছে, সেটা নিষ্কাশনটা কমে যাবে, কারণ বৃক্ক ঠিক মতো কাজ করতেছে না। তোমার মেশিন যদি ঠিক মতো কাজ না করে তখন কিন্তু সাপ্লাইটা কম আসবে। তো সিমিলারলি মূত্রের সাপ্লাইটা কম আসবে, তখন এই যে অতিরিক্ত পানিটা কি করবে? ব্লাডের প্রেশারটাকে বাড়িয়ে দিবে। তার মানে কি আমাদের এখানে উচ্চ রক্তচাপ হয়। এবং তোমরা এটা জানো যে এই উচ্চ রক্তচাপ যখন হয় তখন এটা কিন্তু আলটিমেটলি কি আমাদের হার্টের উপর ইফেক্ট ফেলে। তাহলে দেখো বৃক্ক বিকল হইলে এই জিনিসটা কিন্তু আমাদের হার্টের জন্য ক্ষতিকারক। আচ্ছা, তাহলে উচ্চ রক্তচাপ হবে। এরপর কি ক্ষুধা মন্দা, বমি ভাব, রক্ত পায়খানা, এগুলো একটু দেখে ফেলবা। এবং কি মূত্রের পরিমাণ কমে যায়। তাহলে মূত্রের পরিমাণ তো কমবে, এটা আমরা সিম্পলি জানি, কেননা তোমার এখানে যেহেতু
কি হচ্ছে, বৃক্কটা ঠিক মতো কাজ করতেছে না, তো এখানে মূত্রটা তৈরি কম হবে এবং কি মূত্রের পরিমাণটা কম হবে এবং শরীরের মধ্যে বেশি পরিমাণে পানি থাকবে এবং যেই পানিটা কি করবে আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিবে এবং যেই পানিটা কি করবে আমাদের শরীরের সেলের মধ্যে জমা হবে। এই যে অতিরিক্ত পানিটা কই যাবে, এটা কি তোমার প্রস্রাবের মধ্যে বাষ্প হয়ে যেতে পারবে? পারবে না। তখন কি হবে, শরীরে বিভিন্ন সেলের ফাঁকে ফাঁকে জমা হয়ে কি হবে, শরীরটা ফুলে যাবে। তাহলে একটার সাথে আরেকটা কিন্তু খুব ইজিলি আমাদের কি হচ্ছে, কানেক্ট হচ্ছে। ক্লিয়ার? ধর আমরা বুঝতে পারছি যে তোমার এখানে বৃক্ক বিকলের লক্ষণ কোনগুলো। ওকে, নেক্সট চলো হচ্ছে আমাদের প্রতিকার কিভাবে করব। দেখো প্রতিকারটা খুবই লেস ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবে না, আমাদের লক্ষণগুলো বেশি আসতে পারে। এনিওয়ে, তো দেখো এখানে প্রতিকারের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি নিয়মিত আহার করতে হবে, একদম রেগুলার টাইম টু টাইম আহার করতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। সেকেন্ড হচ্ছে কি ডায়ালাইসিস এবং হচ্ছে কি বৃক্ক প্রতিস্থাপন। তাহলে ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন এটা হচ্ছে কি আমাদের চিকিৎসা পদ্ধতি। তাহলে দেখো ভাইয়া এখানে নিয়মিত আহার যেটা, এটা তো আমাদের আসলে নিজস্ব ব্যাপার, বাট ডায়ালাইসিস যেটা, এটা হচ্ছে কি তোমার যখন মোটামুটি বৃক্কটা তাও একটু না একটু কন্ডিশন ভালো থাকে তখন হচ্ছে কি ডায়ালাইসিসটা করা হয়। এবং আরেকটা হচ্ছে তোমার কি বৃক্ক প্রতিস্থাপন, যেটা হচ্ছে একদম বৃক্কের কন্ডিশন একদমই বাজে হয়ে যায়, তখন মানুষ কি করে একটা বৃক্ককে তোমার তার কি করে প্রতিস্থাপিত করে ফেলে বা ট্রান্সপ্লান্ট করে ফেলে। এবং বৃক্ক প্রতিস্থাপন করতে গেলে তোমার কি কি কন্ডিশন গুলো আছে সেগুলো আমরা জাস্ট দেখলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর আসো আমাদের যদি দেখি নিয়মিত আহার তো আমাদের লাগবে না। এখন আসো ডায়ালাইসিসের ক্ষেত্রে হয়, ডায়ালাইসিসের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আছে। তাহলে ডায়ালাইসিসটা প্রথম কে ডায়াল করেছেন, ডায়াল করেছেন বলতে কি সর্বপ্রথম কে, জর্জ হার্স। এনিওয়ে এগুলো আসবে না, এগুলো মেডিকেলের জন্য। তাহলে জর্জ হার্স সর্বপ্রথম কি ডায়ালাইসিসটাকে সর্বপ্রথম কি করেছেন, তোমার প্রবর্তন করেছেন। তো ডায়ালাইসিস হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে কি হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে কি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস এই দুইটার মধ্যে বেসিক দুইটা হচ্ছে কি তোমার এখানে পার্থক্য আছে। তো বেসিক পার্থক্য দুইটা কি দেখো, হিমোডায়ালাইসিস যেটা আছে এখানে কি হবে, কৃত্রিম ভাবে হবে। এই হিমোডায়ালাইসিসটা কি হবে ভাইয়া, এখানে কৃত্রিম ভাবে ডায়ালাইসিস হবে। এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা আছে এটা একদম নরমালি হবে। তাহলে আমি আবার বলতেছি, হিমোডায়ালাইসিস যেটা আছে এটা হচ্ছে তোমার কি কৃত্রিম ভাবে হবে, যেখানে হচ্ছে তোমার কি ডায়ালাইসিস নামক একটা কি যন্ত্র থাকবে যেটার মাধ্যমে কৃত্রিম ভাবে হচ্ছে কি ডায়ালাইসিসটা হবে। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা একদম নরমালি এটা হয়ে যাবে। দ্যাটস ইট। তোমরা জাস্ট কিভাবে হচ্ছে না হচ্ছে চট্টগ্রামের জন্য এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য মেইনলি হচ্ছে কি তোমরা মনে রাখো ডায়ালাইসিস কয় প্রকার, দুই প্রকার, একটা হিমো আর একটা হচ্ছে কি পেরি। দ্যাটস ইট, আর কিছু মনে রাখা লাগবে না, এইটুকু পড়লে তোমাদের হয়ে যাবে আশা করি। ওকে, আচ্ছা ওকে, এখন আসো বৃক্ক প্রতিস্থাপন। ওকে, তো এই যে তোমার বৃক্ক যখন একটু বেশি সমস্যা হয়ে যাবে, বেশি বিকল হয়ে যাবে, একদমই কাজ করতেছে না, তখন কি করতে হবে, বৃক্ককে প্রতিস্থাপন করা বা কিডনি ট্রান্সপ্লান্ট বলা হয় যেটাকে। ওকে, তো বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের তিনটা শর্ত মানতে হবে। আশা করি শর্তগুলো তোমরা এগুলো এমনিতেই জানো, এগুলো পড়ারও দরকার নাই। এখন ধরো যখন বৃক্কটা প্রতিস্থাপিত করা লাগবে, ধরো আমি একদম পেশেন্ট, তোমাদের কাউকে পেশেন্ট দিলাম না, অলরেডি অনেকে ভয় পাইতেছে যে ওদের নাকি বৃক্ক নিজে বিকল হয়ে গেছে এরকম। এনিওয়ে, তো ধরে নাও যে আমি একজন পেশেন্ট, তো আমার বৃক্কটা সরিয়ে নেওয়া হয়েছে এবং আমার কি বৃক্কটা অলরেডি বিকল হয়ে গেছে। তো আমার যে বৃক্কটা বিকল হয়ে গেছে হওয়ার মধ্যে আমার 48 ঘন্টার মধ্যে মিনিমাম আমার কি মিনিমাম না ম্যাক্সিমাম আমার 48 ঘন্টার মধ্যে আমার বৃক্কটা ট্রান্সপ্লান্ট করতে হবে। সেকেন্ড আসো, আমি যে বৃক্কটা লাগাবো বা কিডনিটা আমাদের এখানে ট্রান্সপ্লান্ট করে নিয়ে আসবো, সেটা অবশ্যই কি লাগতে হবে, সুস্থ লাগতে হবে। এটা সিম্পল কথা ভাই, তুমি একজন অসুস্থ মানুষের বৃক্ক এখানে লাগাবা, তোমার নিজেরই বৃক্ক ঠিক নাই, তুমি একটা অলরেডি কর্জা করতেছো বা ধার করতেছো, তাও আবার সেটা কি তুমি নষ্ট আনবা না, তার মানে এটা ভালোটাই আনবা। সিম্পল, এগুলো মুখস্থ করা কিচ্ছু নেই। তারপর আসো অবশ্যই যে জিনিসটা মেইন প্রয়োজন, ব্লাড গ্রুপ ও টিস্যুর ধরন ম্যাচ করতে হবে। তার মানে কি তোমার যে ব্লাড গ্রুপ আছে, আরেকজন যারটা আছে তার ব্লাড গ্রুপে ম্যাচ করতে হবে এবং কি তার টিস্যু ধরনটা ম্যাচ করতে হবে। সো এই তিনটা হচ্ছে কি মূলত কন্ডিশন। সো খুবই সিম্পল পড়াশোনা, একদম ইজিলি তোমরা আশা করি এই জিনিসগুলো পারবা। আমরা দেখি, আমরা মনে হয় আচ্ছা লাস্ট স্লাইড, এটা হচ্ছে কি হরমোনাল ক্রিয়া। দেখো তো বৃক্কের মোটামুটি আমরা যে জিনিসগুলো দেখলাম, প্রথমত আমরা তার স্ট্রাকচারটা বললাম, সেকেন্ড হচ্ছে কি আমরা তার যে কাজগুলো ছিল শারীরবৃত্তের কাজগুলো সেগুলো আমরা দেখলাম, এবং থার্ডলি হচ্ছে কি আমরা এখানে হরমোনাল ক্রিয়াগুলো দেখবো। দেখো হরমোনাল ক্রিয়াতে এখানে জাস্ট আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, অ্যালডোস্টেরন হরমোন। এবং এই অ্যালডোস্টেরন হরমোনের অবস্থান কোথায়, বৃক্কের মধ্যে অবস্থান করে। এবং রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করা, এটা তো আমরা সর্বপ্রথম সেই বৃক্কের কাজের মধ্যে পড়ে আসছি। মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করা, যেহেতু কথাটা আসছে কি মূত্র, তার মানে এটা বৃক্কের সাথে রিলেটেড, ভেরি সিম্পল। তাহলে আমাদের এখানে এক্সট্রা করে একটা জিনিস মনে রাখবো, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, অ্যালডোস্টেরন। এবং এই অ্যালডোস্টেরন অবস্থান কোথায় মনে রাখবা, এটার কোথায় অবস্থান, আমাদের বৃক্কের মতো অবস্থান। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। আমি চেষ্টা করছি, কতক্ষণ সময় নিয়েছি এখানে, বেশিক্ষণ সময় নিয়ে নাই, প্রায় 1 ঘন্টার উপর, 1 ঘন্টার মতো সময় নিলাম। হ্যাঁ, তো এই 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে আমি চেষ্টা করছি এরকম একটা এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার তোমাদেরকে শেষ করে দেওয়া। তো আশা করি তোমরা, যদিও নরমালি শর্ট সিলেবাসের ক্লাসগুলোতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আরো বেশি থাকে, বাট
যেহেতু এটা ফুল সিলেবাসের ক্লাস, দেখলাম যে অ্যাটেন্ডেন্সটা কম চলে আসছে। আচ্ছা, টাইম 5 আমাদের ডাবল হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে আসলে ফুল সিলেবাসের ক্লাসগুলো তোমরা বেশি স্টুডেন্ট করো, কেননা শর্ট সিলেবাসে তোমরা পড়ে আসছো, শর্ট সিলেবাস তোমরা অলরেডি পড়ে ফেলছো। তো শর্ট সিলেবাস তোমাদেরকে এক্সট্রা করে পড়ানোর মতো কিছু নাই, এক্সট্রা করে এখন আর চট্টগ্রামের জন্য আলাদা পড়ানোর কিছু নাই। এই জন্য আমরা যেটা করতেছি, শর্ট সিলেবাস গুলোর জন্য আমরা তোমাদেরকে কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস দিচ্ছি, যেটা আজকে হয়েছে, এবং ফুল সিলেবাসের ক্লাসগুলো তোমাদেরকে যতটা প্রিসাইজ আকারে পড়ানো যায়। দেখো আমার সামনে একটা বই আছে, তো তুমি দেখবা এই যখন একটা চ্যাপ্টার মানুষ বায়োলজি পড়ায়, বায়োলজি যখন পড়ায় তখন দেখবা এই বইগুলোর ছবি তুলে পিডিএফ বানায় এগুলো দেখে দেখে দাগায় দাগায় পড়ায়, যেগুলো তোমরা যখন পড়তে যাবা তোমার নিজেরই মাথা গরম হয়ে যাবে। বাট আমি যতই কষ্ট হোক তোমাদের জন্য, আমি নিজেই, যেটা এক্সট্রা সিলেবাস থেকে পড়াটা, তো আমি নিজেই কষ্ট করে স্লাইড বানাইছি, বানাই কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তো আশা করি তোমাদেরকে স্লাইডটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। আমার একটা নীতি আছে, ধরো যেটা আমি পড়াচ্ছি সেটা আমি ফুলই পড়াবো, মানে এখন স্লাইডটা যেহেতু আমরা যখন পূর্ণাঙ্গ কোর্সে ক্লাস নেই, যেমন আমরা রেজিস্টার 2.0 তে যখন ক্লাস নিব, আমরা যে স্লাইডটা পড়াবো এটা স্টুডেন্টদেরকে সাথে সাথে আমরা দিয়ে দিব। সো যেহেতু তুমি ফ্রি হও বা যাই হও না কেন, তোমাকে যেহেতু পড়াইছি, সো তোমাকে এই স্লাইডটা দিয়ে দেওয়াটা কি আমার দায়িত্ব। তো আমি যেটা করবো, তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে, এবং আগামীকাল হচ্ছে কি তোমাদের সিইউ স্ট্যান্ডার্ডে 100 মার্কসের একটা মডেল টেস্ট হবে, 100 মার্কসের কিন্তু একটা মডেল টেস্ট হবে, 100 মার্কসের মডেল টেস্ট হবে, এবং এটা কয়টা হবে, 12টার সময় হবে আমাদের অসমিয়ামের টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা 12টায় হচ্ছে কি এই মডেল টেস্টটা দিবা, 12টা থেকে রাত 12টা পর্যন্ত মোটামুটি থাকবে, এবং মডেল টেস্টের মাধ্যমে আশা করি তোমরা, আর মডেল টেস্টের সিলেবাসটা কি, তো মডেল টেস্টের সিলেবাস হচ্ছে কি আপাতত শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে না, সেই শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, যে চ্যাপ্টারগুলো আছে মোটামুটি, ফিজিক্স, ম্যাথ, আমরা এখানে সবগুলো চ্যাপ্টারই রাখবো। এখন তুমি যেটা করবা ভাইয়া, তুমি হচ্ছে সিরিয়ালি যেটা করবা, তুমি কেউ যদি ম্যাথ দাগাও দাগাবা, কেউ যদি অন্য সাবজেক্ট দাগাও দাগাবা, কোনো সমস্যা নেই, সবগুলাই থাকবে, তোমার যেটা দাগানো দরকার তুমি দাগাবা। তো ওই অনুপাতে তোমাদেরকে দেওয়া থাকবে, তোমরা কালকে পরীক্ষাটা দিয়ে দিবা। ওকে, হ্যাঁ, ইংলিশের জন্য কিছু করতেছি, সমস্যা নেই। ওকে, আর যাদের এনরোল করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ মনে রাখবা যে অসমিয়ামের ডেডিকেশন লেভেলে অনেক বেশি, বুঝছো? তো ইনশাআল্লাহ এই কোর্স তোমরা যারা এনরোল করতে চাও, অফার তোমাদের রিকোয়েস্টে রাখছি, অফার তোমাদের রিকোয়েস্টে রাখা হয়েছে ভাইয়া, কৃষি গুচ্ছের জন্য একদম টপ প্রিপারেশন হবে ইনশাআল্লাহ এখানে। তো অফার তোমাদের জন্য রাখা হয়েছে ইনশাআল্লাহ। তো তোমরা যারা এনরোল করতে চাও পেজে জাস্ট মেসেজ দিতে পারো, অথবা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই, আমাদের 01991580766, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো, মানে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে তোমরা এনরোলটা করে ফেলতে পারো। আশা করি তোমরা যে পেমেন্টে ভর্তি হবে এখানে তোমার সম্পূর্ণ জিনিসটা ইনশাআল্লাহ ভর্তি হওয়ার পর বলবা যে না, আসলে একটা ভালো জায়গা ভর্তি হয়েছে, ইনশাআল্লাহ এইটুকু ভরসা করে অন্তত ভর্তি হতে পারবা, এটা অন্তত বলতে পারি। হয়তোবা অসমিয়ামের টিচার এখন এত বড় পপুলার টিচার না, বাট যতটুকু আছি অন্তত পড়ানোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ডেডিকেশনটা দিই। রাত, এই যে এখন ধরো ক্লাস শেষ, রাতে কি করব, এই তোমাদের কাজই করবো, কালকে সমন্বয় নিয়ন্ত্রণ পড়াবো, যেহেতু সমন্বয় থেকে লাস্ট ইয়ার 2টা কোয়েশ্চেন আসছে মনে হয়, তো এর আগের বছর 1-2টা কোয়েশ্চেন আসছে, তো সমন্বয়টা ভালো করে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকে তোমাদের সমন্বয়টা হয়ে যাবে, হয়ে গেলে হচ্ছে তোমাদের মোটামুটি এক্সট্রা সিলেবাসের মেইন চ্যাপ্টারটা কালকে। সো কালকে আশা করি কেউ ক্লাস মিস দিবে না। তো কালকে ক্লাস হবে সমন্বয়, এটা স্লাইড বানাতে বসবো, সেই সাথে তোমাদের আমাদের যে তোমার কোর্সের কিছু কাজ আছে সেগুলো করবো, করে ইনশাআল্লাহ হয়তোবা সারা রাতে ঘুম হবে না, সকালে হয়তোবা 8টা বাজে ঘুমাই, 12টা বাজে উঠে পড়ি, এই 4 ঘন্টার মধ্যে ঘুমানো পাই, ঠিক আছে? আচ্ছা, যারা এনরোল করছো তো ভালো হয়, যারা এনরোল করো না ইনশাআল্লাহ এইটুকু ভরসা রাখতে পারো যে অসমিয়ার ভাইয়ারা তোমাকে কখনো হতাশ করবে না ইনশাআল্লাহ। তো সবাইকে একটা সুন্দর একটা পুকি থ্যাংক ইউ, হ্যাঁ, সবাইকে একটা পুকি থ্যাংক ইউ। আর চাইলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে ক্লাসের একটা রিভিউ দিতে পারো, যেহেতু তোমাদের এক্সট্রা সিলেবাসের ক্লাস নিলাম। তো নরমালি তো তোমরা শর্ট সিলেবাসে ক্লাস করবে, বাট এক্সট্রা সিলেবাস তো অনেকেই করা হয় না, তো চাইলেই তোমরা একটা রিভিউ দিয়ে দিতে পারো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়ো। আমি তোমাদেরকে একটা সকালবেলা একটা প্র্যাকটিস শীট দিয়ে দেবো এটার উপর, অথবা রাতে দিয়ে রাখবো, তোমরা হচ্ছে সকালে পড়ে ফেলবো। হ্যাঁ, এক্সাম বিকালে কেন, এক্সাম সারা রাত দিতে পারবা, সমস্যা নেই, কালকে এনি টাইম দিতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই।